হ্যাঁ, কী অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন আমাকে? একটু কমেন্ট করে জানাবেন যে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। ওকে ভাইয়া? ওকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন আমাকে? একটু কমেন্টে জানাবেন তো ভাইয়া যে সবাই আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা। ওকে, 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 অল ক্লিয়ার স্যার। ওকে ভাইয়া, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, ঘড়িতে 9টা বাজে 1 মিনিট হয়ে গেছে, কিন্তু আমাদের উপস্থিতি কতজন? উপস্থিতি 122 জন। তো ক্লাসে আরও আসার কথা, আমরা একটু 1 মিনিট ওয়েট করব সবার জন্য, ঠিক আছে? আমরা সবাই 1 মিনিট ওয়েট করব, ওকে? আচ্ছা, তো অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসের মধ্যে পার্থক্য কী? অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসের মধ্যে পার্থক্য হচ্ছে অনলাইন ক্লাসে টিচার আগে আসে, স্টুডেন্ট আসে পড়ে। আর অফলাইন ক্লাসে যেটা হয়, স্টুডেন্ট আগে আসে, টিচার আসে পড়ে। বুঝছেন? এটাই হচ্ছে অনলাইন আর অফলাইন ক্লাসের মধ্যে পার্থক্য। ওকে, ওকে। তাহলে ভাইয়া শোনেন, আজকে যে ক্লাসটা করব না, এটা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টিংয়ে যদি বলেন ভাইয়া একটা ইম্পর্টেন্ট টপিকের নাম বলেন, তাহলে এটা হচ্ছে সেই টপিক। বুঝছেন? অবচয়। অবচয় থেকে এই বছর রাবিতে প্রশ্ন এসেছে 4টা, গুচ্ছতে প্রশ্ন এসেছে 3টা, ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন এসেছে 3টা। তাহলে চিন্তা করেন, ঢাকাতে প্রশ্ন আসে অ্যাকাউন্টিং 20 মার্কের। এই 20 মার্কের প্রশ্নের মধ্যে অবচয় থেকে 3টা প্রশ্ন আসছে। রাবিতে প্রশ্ন আসে 30 মার্কের, 30-এর মধ্যে 4 মার্কই অবচয় থেকে আসছে। গুচ্ছতে প্রশ্ন আসে 35 মার্কের, 35-এর মধ্যে 3 মার্কই অবচয় থেকে আসছে। শুধু এই বছরে না, প্রতি বছরই আসে। ওকে, সেই কারণে অবচয় টপিকটা ভাইয়া খুবই 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 ইম্পর্টেন্ট, এবং অবচয় টপিক থেকে আমাদের পড়াশোনাটাও অনেক বেশি। সেজন্য আমি কোর্স আউটলাইনে হয়তো 2টা ক্লাস রেখেছিলাম, সেই 2টা ক্লাস 3টা ক্লাসও হইতে পারে। ওকে ভাইয়া? আচ্ছা, তাহলে 2টা ক্লাস আমার 3টা ক্লাসও হইতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন, সেটা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি কল দিয়েছে যে নিয়ে আসেন। এখানে কি কমেন্ট করার একটা দরকার ছিল? তো খুব সুন্দর করে মনে রাখবেন, আমরা এই চ্যাপ্টারটা সুন্দর করে শেষ করব আজকে। সবাই একটু খাতা কলম নিয়ে বসবেন, ওকে? খাতা কলম নিয়ে বসবেন। আমি হচ্ছে আপনাদেরকে স্লাইডটাও দিয়ে দিব, এবং এটার উপরে আমি আলাদা যে স্পেশাল শিট আছে আমার, সেই শিটটাও দিয়ে দিব, যাতে করে আপনারা প্রিন্ট করেও পড়াশোনা করতে পারেন। এই কারণে আমি শিটও দিয়ে দিব একটা, ঠিক আছে? স্লাইডও দিয়ে দিব, পাশাপাশি আমরা শিটও দিয়ে দিব। তো আজকে অবচয় এমন একটা টপিক, এখানে বিস্তারিত একবারে খুঁটিনাটি সব কিছু জানতে হবে, কিছু বাদ দেওয়ার কিছু নাই। সেজন্য আমরা একেবারে 0 লেভেল থেকে পড়াশোনা করব, ওকে? এবং অবচয়ের প্রশ্ন যদি আপনি বাদ দেন, আপনি চান্স পাবেন না। অবচয় চ্যাপ্টারকে যদি আপনি স্কিপ করেন, আপনারা চান্স পাবেন না। এবার আমি একটু কথা বলি ভাইয়া, আপনারা কিছু কিছু ছেলেমেয়ে একটু ভুল পথে হাঁটছেন। আমি একটু ভুল পথগুলো সংশোধন করে দিই। আপনারা কিছু কিছু ছেলেমেয়ে অনেক তাড়াহুড়ো করছেন। ভাইয়া, অ্যাডমিশন টেস্ট তাড়াহুড়ো করার কিচ্ছু নাই, ঠিক আছে? এইচএসসি রেজাল্টই হয়নি, এখন অ্যাডমিশন টেস্ট পরীক্ষা হতে অনেক দেরি ভাইয়া, ঠিক আছে? তো তাড়াহুড়া করার কিছু নাই। যেভাবে চলছি এতটুকু জাস্ট কমপ্লিট করেন, এর বাইরে আপনাকে কিছু করা লাগবে না। কিছু কিছু ছেলে মেয়ে দেখছি যে ঢাকা ইউনিভার্সিটির বিগত সালের যে কোশ্চেন ব্যাংকটা দিয়েছি, কোশ্চেন ব্যাংক সলভ করছেন। ভাইয়া, কখন কি করতে হবে এই জিনিসটা তো আমরা বলে দিব, তাই না? আপনাকে এখন প্রশ্ন ব্যাংক সলভ করার কোনো দরকার নাই। প্রশ্ন ব্যাংক সলভ করতে বলবে কারা? যারা প্রশ্ন ব্যাংক সেল করবে, তারা প্রশ্ন ব্যাংক সলভ করতে বলবে আপনাকে, ঠিক আছে? কিন্তু ভাই বিশ্বাস করেন, একটা প্রশ্ন ব্যাংকটা হচ্ছে পুরা সিলেবাসের উপরে যে প্রশ্নগুলো হয়, সেগুলো প্রশ্ন ব্যাংকে দেওয়া আছে। তো আপনার কি পুরা সিলেবাস শেষ হয়েছে যে আপনি প্রশ্ন ব্যাংক সলভ করছেন? বলেন তো। এটার কোনো মানে হয় না, এটা আপনার টাইমকে কিল করছে। প্রশ্ন ব্যাংক ভাইয়া কখন সলভ করতে হবে, কি করতে হবে, সব কিছু বলে দেব। কিছু কিছু ছেলে মেয়ে দেখলাম আপনারা ঢাবির যে ওএমআর দিয়েছি, ওই ঢাবির ওএমআরে মডেল টেস্ট দিচ্ছেন। আরে ভাই, মডেল টেস্ট আপনি এখন কেন দিবেন? আপনার পুরো সিলেবাস শেষ হোক, রিভিশন হবে, তারপরে মডেল টেস্ট দিবেন, সেটাও আমরা বলে দেব। প্রতিটা জিনিস যে আমরা দিয়েছি, কখন কোনটা ইউজ করতে হবে ভাইয়া, সব কিছু বলে দিব। এত তাড়াহুড়া করার কিছু নাই। অ্যাডমিশন টেস্ট কোনো তাড়াহুড়া করার বিষয় না ভাইয়া, ঠিক আছে? ধৈর্যশীল হইতে হবে। এত তাড়াহুড়া করে আপনি জীবনেও চান্স পাবেন না ভাইয়া। স্টেপ বাই স্টেপ যান। আপনি এখন পড়বেন কি? আপনি এখন মেমোরাইজিং 45 দিনে মেমোরাইজিং আমি একবার শেষ করব, আমার মনে থাকুক আর না থাকুক। আপনি পড়বেন কি? প্রতিদিন যে ক্লাসটুকু হচ্ছে, এতটুকু পড়া জাস্ট কমপ্লিট করেন ভাইয়া। যে ছেলেমেয়েগুলো চান্স পেয়েছিল এর আগের ব্যাচে, তারা কখনো কোথায় কি হচ্ছে তারা কিছু করেনি। তারা অন্ধের মতো বিশ্বাস করেছে আমাদের ক্লাসগুলো। সেই ক্লাস তার ভালো লাগুক আর না লাগুক। আপনাদের তো একটা ক্লাস করে ভাইয়া ক্লাস ভালো লাগে না, এই হয় না, এত অবজেকশন ভাইয়া। এত অবজেকশনের কিছু নাই। এর আগে ক্লাস নিতাম কি করে জানেন?
চেহারাও দেখা যাইতো না 2 বছর 3 বছরই, গত বছর তো পরে ডিজিটাল বোর্ড আসছে, ওর মধ্যে ক্লাস নিতাম, চেহারাও দেখতে পাইনি, কিন্তু অবজেকশন করেনি। কোনো ছেলে মেয়ে অবজেকশন করে না। তারা কি করে, সবার ক্লাস আপনি সমান বুঝবেন না, কিন্তু অবজেকশনের জায়গা থাকবে না, ঠিক আছে? কারণ আপনি এখানে ভর্তি হয়েছেন, না বুঝলে ওটাতে সময় দেন বেশি, সময় দিয়ে 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 নিজে করতে হবে। আপনাকে কোনো টিচার 100% পড়া করে দিবে না, ঠিক আছে? এই জিনিসগুলো ভাই মাথায় রাখতে হবে, বেশি অধৈর্য হওয়া যাবে না। আপনাদের ভাবসাব এমন রাজার হালে বসে থাকবো হয়ে যাবে। ভাই বিক্রয়ের ওপরে মূসক কি গতদিন পড়াইছি, ওই জিনিস যদি আমাকে আবার ইনবক্স করেন, এই জিনিসটা কেমন লাগে বলেন তো? যে জিনিস আমি করাইনি সেই জিনিসের প্রশ্ন প্রবলেম সলভিং গ্রুপে দিচ্ছেন কেন ভাইয়া? আপনি ABCD জায়গায় কোচিং করেন, সেই কোচিংয়ের শিট তুলে প্রবলেম সলভিং গ্রুপে দিচ্ছেন কেন ভাইয়া? কমন সেন্স না? আপনি বিজনেস স্কোয়াডের বই নিয়ে আপনার কোচিংয়ের ভাইয়াকে যে বলতে পারবেন ভাই এটা সলভ করে দেন? এটা হয়? এটা কখনো হয় না। ঠিক সেমভাবে মনে রাখবেন, প্রবলেম সলভিং গ্রুপ মিনস এটা বিজনেস স্কোয়াডের প্রবলেম সলভিং গ্রুপ। বিজনেস স্কোয়াডের কোর্স করতে এসে যে প্রবলেমে পড়ছেন সেগুলো আপনি ছবি তুলে দেবেন, আপনাকে সলভ দেওয়া হবে। আপনি প্রবলেম সলভিংয়ে যতটুকু লেকচার করানো হয়েছে তার মধ্যে আপনি ছবি তুলে দিবেন, অতটুকুর প্রবলেম সলভ দেওয়া হবে। কমন সেন্স ভাইয়া এটা, ঠিক আছে? কমন সেন্স হচ্ছে খুব ইউজ করতে হবে খুব ভালোভাবে। এই জিনিসগুলো ভাইয়া মিস্টেক করা যাবে না। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? বলেন, আমার কথা কি ভাইয়া সবাইকে বোঝাতে পেরেছি? তো এই জিনিসগুলো ভাইয়া একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ? এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, ওকে? এই জিনিসগুলো যদি একটু মাথায় রাখেন তাহলে আপনাদের জন্যে ভালো হবে, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে কখনো করবেন না, ওকে? এগুলো মাথায় ভাইয়া ধৈর্য ধরেন ভাইয়া। ধৈর্য ধরলে সৃষ্টিকর্তা কখনো নিরাশ করে না। একটাই কথা, ধৈর্য এবং পরিশ্রম করে যান। আশেপাশে কি হচ্ছে ভাইয়া দেখার দরকার নাই। আপনার বন্ধু 10 জায়গায় কোচিং করছে, আপনার বন্ধু এমন এক টিচারের কাছে পড়ছে যার একটা ফু দিলেই চান্স হয়ে যায়, ভাইয়া নেভার, কখনো সেটাতে গা ভাসানো যাবে না। আপনি যেখানে ইনক্লুড হয়ে গেছেন, আপনাকে মনে করতে হবে আমার ভাগ্যটা এখান থেকে তৈরি করতে হবে ভাইয়া। নেগেটিভিটি কখনো চিন্তা নেওয়া যাবে না, ইজিলি হয়ে যাবে, ওকে? টপ করতে পারবেন আপনি যদি নিজের সর্বোচ্চটুকু দেন। আর আপনি যদি হাই হতাশার মধ্যে থাকেন, ভাইয়া অনলাইনে ভর্তি হয়ে গেছে, অফলাইনে ভর্তি হয়ে গেছে, ভাইয়া অফলাইনে তো ভর্তি হইলাম না, ভাইয়া অনলাইনে পড়ে কি চান্স হবে? আরে ভাই একই তো জিনিস পড়ানো হচ্ছে, তো চান্স কেন হবে না? কেন হবে না? বিগত সালে তো হয়েছে। কয়টা উদাহরণ চান আপনি বলেন? অবশ্যই হবে, ঠিক আছে? তো যাই হোক, অধৈর্য হয়েন না। এত কিছু কথা বলার উদ্দেশ্য ছিল একটাই, অধৈর্য হয়েন না ভাইয়া। আপনাদের জন্য যখন যেটা ভালো করা দরকার সেটাই ইনশাল্লাহ করব, ঠিক আছে? কারণ আপনাদের ভালোর জন্য আমরা পড়াই, যেটা সত্য কথা। বিজনেস স্কোয়াডের প্রতিটা টিচার আপনাদের ভালোর জন্যে পড়াই। যদি টাকা পয়সার মায়াতে পড়াইতাম এতগুলো বই কখনো দিতাম না, এতগুলো আইটেম কখনো দিতাম না, কারণ এগুলো অনলাইনের জন্য জরুরি। কেউ এতগুলো বই এতগুলো আইটেম দেওয়ার সৎসাহস কেউ কখনো করেনি। স্টাডি প্ল্যানার এবং মেমোরাইজিং এই দুইটা তো দেওয়ার প্ল্যানই ছিল না। এই দুইটা দিতে যে লাখ টাকার উপরে খরচ পড়ে গেছে জানেন তো। এই যে করলাম, এটা কেন করলাম? নাই তো করতে পারতাম। যদি না করতাম কিছু বলতে পারতেন? কিছুই বলতে পারতাম না। ওই লাখ টাকা আমাদের পকেটে ঢুকতো, লাখ টাকার উপরে খরচ হয়েছে এগুলো করতে যে। তাহলে এই যে হোম ডেলিভারি, বাসায় চলে যাচ্ছে, অনেকে প্রত্যন্ত অঞ্চল বলছিলেন যে ভাইয়া কুরিয়ারে যে যাবো, যাইতে 200-250 টাকা খরচ হয়ে যায়, ভাইয়া বাসায় দিয়ে যাচ্ছে। তো এই হোম ডেলিভারি দিতেও মোটামুটি কুরিয়ার চার্জের চেয়েও 50-60 হাজার টাকা বেশি খরচ হয়ে গেছে। এই টাকাটা না খরচ করলে পারতাম না? এই যে বিষয়গুলো ভাইয়া, তাহলে এত অধৈর্য হয়েন না, বিশ্বাসটা রাখেন, ইনশাল্লাহ আপনাদের জন্য যেটা ভালো সেটাই করবো, ওকে? ওকে, ঠিক আছে। তো ইনশাল্লাহ ভাই আমরা একটু পড়াশোনা শুরু করি, খুব সুন্দর করে ক্লাস করব, আমরা খুব ভালো করে বোঝার ট্রাই করি। তাহলে আমাদের ক্লাসের টপিক হচ্ছে দৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, যেটাকে আমরা অবচয় বলি, পার্ট 1 এর ক্লাস আজকে, ওকে? তাহলে আমরা একটু পড়াশোনা শুরু করলাম। প্রথমে আমাদের জানতে হবে ভাইয়া, এই চ্যাপ্টার পড়তে গেলে সেটা হচ্ছে স্থায়ী সম্পদ কাকে বলে। হ্যাঁ, স্থায়ী সম্পদ কাকে বলে সেটা আমাদের জানতে হবে, ওকে ভাইয়া? আচ্ছা, এবার দেখি ভাইয়া স্থায়ী সম্পদ কাকে বলে, ওকে? স্থায়ী সম্পদ হচ্ছে যে সকল সম্পদ দীর্ঘমেয়াদের জন্য অর্জন করা হয়। তাহলে ভাইয়া যে সম্পদের মেয়াদ কতদিন হবে? যে সম্পদের মেয়াদ হবে দীর্ঘদিন। প্রথম কথা, পয়েন্ট নাম্বার 1, যে সম্পদের মেয়াদ হবে কি? দীর্ঘদিন, এবং মুনাফা অর্জনের জন্য ব্যবহৃত হয়। ঠিক আছে, এখানে এবং না, একটু ভুল গেছে, কমা হবে। এবং সম্পদটা কিসের জন্য ব্যবহার হবে ভাইয়া? মুনাফা অর্জনের জন্য। সম্পদটা যে আমি স্থায়ী সম্পদ কিনবো, কেন কিনবো? যাতে ওই সম্পদটা ব্যবহার করে আমি কি করতে পারি? মুনাফা অর্জন করতে পারি। এবং পুনঃবিক্রয়ের জন্য ক্রয় করা হয় না। পুনঃবিক্রয় মানে কি? পুনরায় সেই জিনিসটাকে আমরা সাধারণত বিক্রি করব না, ওকে ভাইয়া? তাহলে স্থায়ী সম্পদের বৈশিষ্ট্য দেখেন, এখান থেকে আমরা 3টা পেয়েছি। নাম্বার 1 কি হবে?
দীর্ঘমেয়াদী হবে। কি হবে ভাইয়া? দীর্ঘমেয়াদী। অ্যাকাউন্টিংয়ে দীর্ঘমেয়াদী বলতে কি বোঝায়? 1 বছরের বেশিকে বোঝায়। ওকে ভাইয়া, নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2, সম্পদটা ব্যবহার হবে কেন ভাইয়া? সম্পদটা ব্যবহার হবে মুনাফা অর্জনের জন্য। কেন? মুনাফা অর্জনের জন্য। নাম্বার 3, পুনরায় সেটাকে আমি কি করব না? বিক্রয় করব না। ঠিক আছে, এই 3টা বৈশিষ্ট্য যদি আমি কোনো সম্পদের মধ্যে পাই তবেই তাকে আমি কি বলবো ভাইয়া? তবেই তাকে আমি বলবো স্থায়ী সম্পদ। ভাইয়া আমার কনসেপ্ট কি সবাই বুঝতে পেরেছেন? একটু বলেন তো, সবাই কি আমার কনসেপ্ট বুঝতে পেরেছেন? ভাইয়া আমরা একটু আউটসাইড কোনো কমেন্ট করব না, হ্যাঁ? 276 জন আছেন, একটু মাথায় রাখেন, আমরা একটু আউটসাইড কমেন্ট করব না। ওকে, ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, ক্লাসের মধ্যে যতটুকু পড়ানো হচ্ছে এতটুকুই, বাইরের কোনো প্রশ্ন করব না আজকে। ওকে ভাইয়া, বাইরের কোনো প্রশ্ন করব না আমরা। ওকে, জাস্ট ক্লাসে যা পড়াচ্ছি এতটুকুই মাথায় নেন। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমরা কি বলবো ভাইয়া? স্থায়ী সম্পদ বলবো। তাহলে স্থায়ী সম্পদ কাকে বলে? সংজ্ঞা যদি আমাদের মনে রাখার দরকার নাই, আমরা 3টা পয়েন্ট মনে রাখবো। দীর্ঘমেয়াদী, 1 বছরের বেশি, মুনাফা অর্জনের জন্য সম্পদটা ব্যবহার হবে, আর এটা কি করব না? আমি পুনঃবিক্রয় করব না, অর্থাৎ পুনরায় আমি কি করব না? বিক্রয় করব না, তাকে আমরা স্থায়ী সম্পদ বলবো। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। এখন দেখি কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, দেখেন ঢাবি 23-24 একটা প্রশ্ন দিয়েছে, অর্থাৎ এই যে রিসেন্ট যে বছরে পরীক্ষা হইল, সর্বশেষ ব্যাচ, কি বলেছে? নিচের কোন বর্ণনা স্থায়ী সম্পদের সঠিক ব্যাখ্যা প্রদান করে? তাহলে কি বলেছে? স্থায়ী সম্পদ ক্রয় করা হয় ব্যবসা করার জন্য। ব্যবসা করার জন্য মানে কি? ব্যবসা করা মানে হচ্ছে ক্রয় বিক্রয় করা। ক্রয় বিক্রয় করাকে আমরা ব্যবসা করা বলি না? তাহলে এটা কি উত্তর হবে? আমরা তো শিখলাম কি স্থায়ী সম্পদকে আমরা পুনরায় বিক্রয় করব না, সে কারণে এটা উত্তর হবে না। স্থায়ী সম্পদ হচ্ছে ব্যবসা করার জন্য ক্রয়কৃত ব্যয়বহুল দ্রব্য। আবার বলেছে দেখেন ব্যবসা করার জন্য, না, এটা উত্তর হবে না। স্থায়ী সম্পদ হচ্ছে এমন দ্রব্য যার ভবিষ্যতে কোনো প্রকার আর্থিক মূল্য থাকে না। ভাইয়া চিন্তা করেন তো, স্থায়ী সম্পদের কি ভবিষ্যতে আর্থিক মূল্য থাকে না? আপনার বাড়িতে আসবাবপত্র একটি স্থায়ী সম্পদ, ভবিষ্যতে যদি এটি বিক্রি করেন 1 টাকা হইলেও তো পাবেন, পাবেন না? তার মানে ভবিষ্যতে আর্থিক মূল্য থাকে। এই নায়ের জন্য এটা উত্তর হচ্ছে না। দেখেন স্থায়ী সম্পদের আয়ুষ্কাল দীর্ঘ হয়। আয়ুষ্কাল দীর্ঘ হয় মানে কি? ওই যে আমরা বললাম দীর্ঘমেয়াদী হয়। ওকে, তাহলে মিলল। ভবিষ্যতে যার আর্থিক মূল্য থাকে, অবশ্যই আর্থিক মূল্য থাকে, এবং যা পুনরায় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করা হয় না। দেখছেন, পুনঃ বিক্রয় করা হয় না। তাহলে ভাইয়া উত্তর কোনটা হবে ভাইয়া? তাহলে উত্তর হবে অবশ্যই ঘ নাম্বার। দেখছেন সব বৈশিষ্ট্যের সাথে মিলে যাচ্ছে। উত্তর হবে কত? উত্তর হবে ঘ নাম্বার। এটা ঢাবিতে এই বছরে এই প্রশ্নটা আসছে। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো, সবাই কি বুঝতে পেরেছি? আমার মনে হয় আমরা সকলে এটা বুঝতে পেরেছি। ওকে ভাইয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমরা যদি সকলে বুঝি, আমরা এখন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখেন, আমরা এখন একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দেখেন একটু, হ্যাঁ, স্থায়ী সম্পদের প্রকারভেদ। আমরা এখন আলোচনা করব স্থায়ী সম্পদের প্রকারভেদ। ওকে ভাইয়া, দেখেন স্থায়ী সম্পদের প্রকারভেদ। ভাইয়া স্থায়ী সম্পদ সাধারণত 3 প্রকার। কয় প্রকার বললাম? 3 প্রকার। ওকে, নাম্বার 1 হচ্ছে দৃশ্যমান। কি ভাইয়া? দৃশ্যমান স্থায়ী সম্পদ। কি ভাইয়া? দৃশ্যমান। ওকে, দৃশ্যমান স্থায়ী সম্পদ। নাম্বার 2 অদৃশ্যমান স্থায়ী সম্পদ। ঠিক আছে, নাম্বার 3 হচ্ছে প্রাকৃতিক সম্পদ। ওকে ভাইয়া, প্রাকৃতিক সম্পদ বা একে বলা হয় ক্ষয়িষ্ণু সম্পদ। কি সম্পদ? ক্ষয়িষ্ণু সম্পদ। ওকে, আচ্ছা, দৃশ্যমান স্থায়ী সম্পদকে ইংরেজিতে বলা হয় ট্যানজিবল অ্যাসেট। কি অ্যাসেট ভাইয়া? ট্যানজিবল অ্যাসেট। ওকে, ট্যানজিবল মানে হচ্ছে দৃশ্যমান। আর অদৃশ্যমান স্থায়ী সম্পদকে কি বলবো আমরা? ইনট্যানজিবল অ্যাসেট। কি অ্যাসেট ভাইয়া? ইনট্যানজিবল অ্যাসেট। লিখে নিতে হবে এগুলো ভাইয়া, হ্যাঁ। আর প্রাকৃতিক সম্পদকে ইংরেজিতে আমরা কি বলবো? ন্যাচারাল অ্যাসেট। ন্যাচারাল মানে কি বলেন তো? ন্যাচারাল মানে প্রাকৃতিক।
সবাই কি আমরা লিখে নিয়েছি ভাইয়া, একটু বলেন তো, সবাই কি আমরা লিখে নিয়েছি ভাইয়া? আচ্ছা, সবাইকে আমরা লিখে নিয়েছি, বলেন। ওকে ওকে, সবাই আমরা লিখে নিয়েছি মনে হয়, তাই না ভাইয়া? আচ্ছা, এখন দেখেন ট্যানজেবল অ্যাসেট মানে কি ভাইয়া? ট্যানজেবল অ্যাসেট মানে হচ্ছে যে সম্পদগুলোকে আমরা চোখে দেখতে পাই এবং ছুঁতে পারি, টাচ করতে পারি এবং দেখতে পারি, সেটা হচ্ছে ভাইয়া ট্যানজেবল অ্যাসেট। ভাইয়া যেমন দেখেন আসবাবপত্র, তারপরে আমাদের হইতে পারে অফিস সরঞ্জাম, তারপরে আমার হইতে পারে ভূমি, আমার হইতে পারে দালান কোঠা, আমার হইতে পারে যন্ত্রপাতি। ওকে, এগুলো হচ্ছে ভাইয়া ট্যানজিবল বা দৃশ্যমান স্থায়ী সম্পদ, যাকে আমরা চোখে দেখতে পাই এবং ছুঁতে পারি। ইনট্যানজিবল কোনগুলো ভাইয়া? যেগুলো আমরা চোখে দেখতে পাই না এবং ছুঁতে পারি না, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, ওকে, কপিরাইট, গ্রন্থসত্ত্ব। ওকে ভাইয়া, এই যে সম্পদগুলো আছে সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট, গ্রন্থসত্ত্ব, এগুলোকে আমরা কি বলবো? অদৃশ্যমান সম্পদ বা ইনট্যানজিবল অ্যাসেট। আর বাকি থাকলো ন্যাচারাল অ্যাসেট, প্রাকৃতিক সম্পদ। যেমন আমরা বলতে পারি তেলের খনি, কয়লার খনি, গ্যাসের কূপ বা খনি বলতে পারি। ঠিক আছে, দেখেন, অর্থাৎ প্রাকৃতিক সম্পদগুলো এমন সম্পদ যেগুলো মানুষ তৈরি করতে পারে না। কে তৈরি করে দেয় ভাইয়া? সৃষ্টিকর্তা প্রদত্ত, যেটার মানুষের কোনো হাত নাই। সৃষ্টিকর্তা প্রদত্ত যে সম্পদ, সেটাই প্রাকৃতিক সম্পদ। ভাইয়া তাহলে এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পেরেছি কোনটা দৃশ্যমান, কোনটা অদৃশ্যমান এবং কোনগুলো প্রাকৃতিক সম্পদ হয়? এই সবগুলোই কিন্তু আমাদের স্থায়ী সম্পদের প্রকারভেদ। সবাই কি বুঝতে পেরেছি আমরা ভাইয়া? একটু কমেন্ট দেখতে চাই সবার। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। তাহলে এতটুকু কি আমাদের ক্লিয়ার হয়েছে? আমরা একটা স্ক্রিনশটও দিয়ে নিতে পারি, আমরা পরে বাসায় পড়তে পারি এটা নিয়ে। ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। এবার এটা যদি হয়ে থাকে তাহলে আমরা আবার স্লাইডে চলে যাই। এখন স্লাইডে আমাদের পড়তে হবে মেনলি এই চ্যাপ্টারে কি? এই চ্যাপ্টারে মেনলি আমাদেরকে পড়তে হবে অবচয়। কি পড়তে হবে ভাইয়া? অবচয় পড়তে হবে। এখন অবচয়ের কনসেপ্টটা কি ভাইয়া? আমরা একটু বোঝার ট্রাই করি যে অবচয়ের কনসেপ্টটা কি। সাপোজ ধরেন আপনাদের বাসায় 2020 সালে একটি কি কেনা হয়েছে? আসবাবপত্র কেনা হয়েছে, একটা টেবিল কেনা হয়েছে। ধরেন আপনার পড়ার টেবিলটা 2020 সালে কেনা হয়েছে। এখন 2021 সালে পড়ার টেবিলটা 2020 সালে 10,000 টাকায় কেনা হয়েছে। 2021 সালে যদি আপনার এই পড়ার টেবিলটা বিক্রি করতে চান, তাহলে কি 10,000 টাকার বেশি পাবেন, 10,000 টাকা পাবেন, না 10,000 টাকার কম পাবেন? অবশ্যই সেকেন্ড হ্যান্ড জিনিসের দাম কমে যায়, তাই না ভাইয়া? দাম কমে যায়। তাহলে ওই 10,000 টাকার জিনিসটা ধরেন 8,000 টাকা আপনি পাবেন বিক্রি করলে। তাহলে দেখেন 10,000 টাকার জিনিস আপনি পাচ্ছেন কত? 8,000 টাকা। তাহলে 2,000 টাকা কই গেল ভাইয়া? এই 2,000 টাকাই হচ্ছে অবচয়। ঠিক আছে ভাইয়া? আবার আরও যদি 1 বছর পরে আপনি বিক্রি করতে যান, 2022 সালে বিক্রি করতে যাচ্ছেন, 22 সালে বিক্রি করতে গেলে আপনি 6,000 টাকা পাবেন, 23 সালে বিক্রি করতে গেলে হয়তো আপনি 4,000 টাকা পাবেন। তাহলে যত দিন যাচ্ছে সম্পদের কি হচ্ছে? দাম কমে যাচ্ছে। তাহলে এই যে যতটুকু করে প্রতি বছর দাম কমে যাচ্ছে, এটাই হচ্ছে বাংলা কথায় অবচয়। আমি কি সবাইকে বোঝাতে পেরেছি ভাইয়া? এটাই হচ্ছে আমাদের বাংলা কথায় অবচয়। ওকে, এখন অবচয়কে যদি আমরা একটু সংজ্ঞা হিসেবে কল্পনা করি, তাহলে দেখেন স্থায়ী সম্পদের ক্রয় মূল্য বা অর্জন মূল্য এর ব্যবহারিক জীবনকাল বা আয়ুষ্কালের মধ্যে ব্যয় হিসাবে বন্টন করাকে অবচয় বলে। কি হিসাবে বন্টন করব অবচয়কে ভাইয়া? অবচয়কে আমরা ব্যয় হিসাবে বন্টন করব। কি হিসাবে ভাইয়া? ব্যয় হিসাবে বন্টন করব। তাহলে একে আমরা কি বলবো? অবচয় বলবো। ভাইয়া 10,000 টাকার জিনিস 8,000 টাকায় বিক্রি করতে পারছেন 1 বছর পরে, 2,000 টাকা কি হয়ে গেল? ক্ষতি হয়ে গেল না? দ্যাট মিনস এই 2,000 টাকা আমার কি? ব্যয়। তাহলে প্রতি বছরে আমার কি হবে? প্রতি বছরে আমাদের ব্যয় হইতে থাকবে, আর এই ব্যয়টাই হচ্ছে আমার অবচয়। ক্লিয়ার ভাইয়া? তাহলে অবচয় হচ্ছে একটি ব্যয় বন্টন প্রক্রিয়া। ওকে, তাহলে দেখি স্থায়ী সম্পদের বার্ষিক খরচ বা চার্জকে আমরা কি বলবো? অবচয়। কি চার্জ ভাইয়া? বার্ষিক খরচ বা চার্জ, অর্থাৎ প্রতি বছরে আমাদের অবচয় ধরতে হয়, সেই কারণে আমরা বলছি স্থায়ী সম্পদের বার্ষিক চার্জ বা খরচটাই হচ্ছে অবচয়।
IAS 16 ভাইয়া এই জিনিসটা একটু সবাই খুব ভালো করে মনে রাখবেন। IAS 16, হ্যাঁ, IAS 16, IAS মানে কি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ওকে, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ওকে ভাইয়া, একে আমরা কি বলি, IAS বলি, ঠিক আছে। তাহলে এই যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানে হচ্ছে হিসাব বিজ্ঞানের নীতিমালা, হ্যাঁ, এখানে হিসাব বিজ্ঞানের নিয়ম নীতি সম্পর্কে বলা হয়েছে। তো IAS নাম্বার 16 অর্থাৎ 16 নম্বর IAS এ স্থায়ী সম্পদ সম্পর্কে বলা হয়েছে। কি সম্পর্কে ভাইয়া? স্থায়ী সম্পদ সম্পর্কে বলা হয়েছে, ওকে। তাহলে IAS নাম্বার 16-তে কি সম্পর্কে বলা হয়েছে? স্থায়ী সম্পদকে সম্পর্কে বলা হয়েছে। এখন স্থায়ী সম্পদকে IAS নাম্বার 16-তে কি নামে ডাকা হয়? এটা হচ্ছে দেখেন প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নামে ডাকা হয়। প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নামে হিসাবভুক্ত করা হয়। তাহলে দেখেন IAS নাম্বার 16-তে স্থায়ী সম্পদকে কি নামে ডাকা হয়? স্থায়ী সম্পদকে IAS নাম্বার 16-তে একসাথে বলা হয় প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। মনে থাকবে ভাইয়া সবার? সবার কি মনে থাকবে এটা বলেন? সবার কি এটা মনে থাকবে? একজন বলেছে স্যার আপনি কি অসুস্থ? কেন অসুস্থ মনে হচ্ছে? আসলে এত পরিমাণ গরম, বুঝছেন, গরমে একটু অসুস্থ, হ্যাঁ, ক্লাস নিলে সুস্থ হয়ে যাব, হ্যাঁ। আর আমি আস্তে আস্তে পড়াচ্ছি যাতে করে আপনাদের প্রতিটা পয়েন্ট মাথায় ঢোকে, সে কারণে আমি আস্তে আস্তে পড়াচ্ছি, ওকে। আচ্ছা, তাহলে আমার কি বোঝা গেছে IAS নাম্বার 16-তে কি সম্পর্কে বলা হয়েছে? স্থায়ী সম্পদ সম্পর্কে বলা হয়েছে। IAS নাম্বার 16-তে স্থায়ী সম্পদকে কি নামে ডাকা হয়? প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নামে ডাকা হয়, ওকে। দেখেন অবচয় একটি ব্যয় বন্টন বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া, এটা মাথায় রাখতে হবে। অবচয়কে কি বন্টন প্রক্রিয়া? ব্যয় বন্টন প্রক্রিয়া বা ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া, ঠিক আছে ভাইয়া। স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা অবচয় বলবো, ঠিক আছে। স্থায়ী সম্পদ, কোন স্থায়ী সম্পদ? দৃশ্যমান স্থায়ী সম্পদ, ঠিক আছে, যে স্থায়ী সম্পদকে দেখা যায় ওই স্থায়ী সম্পদের যদি আমরা ব্যয় বন্টন করি তাহলে তার নাম হবে অবচয়। আর যদি আমরা অদৃশ্যমান সম্পদের ব্যয় বন্টন করি, অদৃশ্যমান সম্পদ কোনগুলো? সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এগুলো, তখন তার নাম আমরা অবচয় না বলে কি বলবো? তখন তার নাম আমরা অবচয় না বলে বলবো অবলোপন। আর যখন প্রাকৃতিক সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়া বলবে, কোন সম্পদ? প্রাকৃতিক সম্পদ, তখন আমরা তাকে কি বলবো? তখন তাকে আমরা বলবো অবক্ষয় বা শূন্যীকরণ। অবক্ষয় বা শূন্যীকরণ, মনে থাকবে ভাইয়া? সবার মনে থাকবে এই পয়েন্টটা? এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে ঢাবি রিটেনে আসছিল। অদৃশ্যমান সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলে? তাহলে অদৃশ্যমান সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে বলে অবলোপন। আর দৃশ্যমান স্থায়ী সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে কি বলে? অবচয়। অবচয়ের ইংরেজি হচ্ছে ডেপ্রিসিয়েশন। কিসিয়েশন? ডেপ্রিসিয়েশন। আর অদৃশ্যমান সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়া অবলোপন। অবলোপনের ইংরেজি কি? অ্যামোর্টাইজেশন, ওকে, এগুলো সব লেখা আছে। আর প্রাকৃতিক সম্পদের ব্যয় বন্টন প্রক্রিয়াকে আমরা কি বলবো? ডিপ্লিশন বা শূন্যীকরণ বা অবক্ষয়। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া এগুলো? বলেন। ওকে, থ্যাংক ইউ। তাহলে এই জিনিসগুলো আমরা একটু দেখব, এগুলো সুন্দর করে লেখা আছে। অবচয় একটি অনগদ লেনদেন। আমরা লেনদেনের যখন প্রকারভেদ পড়েছিলাম তখন আমরা দেখেছি অবচয়ের ফলে নগদ টাকার আদান প্রদান এখনো হয় না, ভবিষ্যতেও হবে না। সেজন্য অবচয় একটি কি ভাইয়া? অবচয় একটি অনগদ লেনদেন। আবার অবচয় হচ্ছে একটি অদৃশ্যমান লেনদেন, মানে কি ভাইয়া? চোখে দেখা যায় না, সে কারণে অদৃশ্যমান লেনদেন। আবার অবচয় একটি কি লেনদেন? আন্তঃলেনদেন। কেন? কারণ প্রতিষ্ঠানের ভেতরে হয়ে থাকে, সে কারণে আন্তঃলেনদেন। তাহলে একই সাথে মনে রাখতে হবে অতে কি? অতে অবচয়। তাহলে অবচয় কি হবে? অনগদ। অ দিয়ে অনগদ, তারপরে কি ভাইয়া? অতে অদৃশ্যমান, আর আতে আন্তঃলেনদেন। এটা কিন্তু মনে রাখতে হবে, প্রশ্নে কিন্তু এসেছিল অবচয় সম্পর্কে নিচের কোনটি সত্য? তিনটাই কিন্তু অপশনে ছিল। অবচয় একটি অদৃশ্যমান লেনদেন, অনগদ লেনদেন এবং আন্তঃলেনদেন। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে? ওকে, থ্যাংক ইউ। নেক্সটে যাই। দেখেন অবচয় ধার্যের উদ্দেশ্য, এখান থেকে রাবিতে এবার প্রশ্ন এসেছিল, আমার স্লাইড থেকে হুবহু কমন এসেছে প্রশ্নটা, ঠিক আছে। অবচয় অ্যাকচুয়ালি আমি কেন ধরবো? অবচয় ধার্যের উদ্দেশ্য কি, ঠিক আছে। তাহলে দেখেন স্থায়ী সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য বন্টন করার জন্য আমরা অবচয় ধরবো।
অবচয়ের ফলে প্রকৃত লাভ ক্ষতি বা আর্থিক ফলাফল নির্ণয় করা যায়। অবচয় যেহেতু কি হিসাব ভাইয়া? ব্যয় হিসাব। তাহলে এই ব্যয়কে ব্যবহার করে আমি কি করতে পারবো? প্রকৃত লাভ ক্ষতি আমি নির্ণয় করতে পারবো। আর অবচয়টা ধরা হয় কার উপরে? স্থায়ী সম্পদের উপরে। তাহলে অবচয় ধরলে স্থায়ী সম্পদ কমে যায়, সে কারণে আর্থিক ফলাফল নির্ণয় করা যায়। আর হচ্ছে প্রকৃত আর্থিক অবস্থা জানা যায়। এগুলো হচ্ছে অবচয় ধার্যের উদ্দেশ্য। তো অপশনে ছিল এটা। দেখেন, অবচয় আমরা কেন ধরবো? প্রকৃত লাভ ক্ষতি নির্ণয় করার জন্য আমরা অবচয় ধরব, আর্থিক ফলাফল নির্ণয়ের জন্য আমরা অবচয় ধরব, আর প্রকৃত আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য আমরা কি ধরব? অবচয় ধরব। বোঝা গেছে? এগুলো হচ্ছে অবচয় ধার্যের উদ্দেশ্য। এগুলো হচ্ছে পুরোপুরি থিওরি, আমাদের কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? এগুলো একটু বাসায় দেখে নেবেন, তাহলেই হবে। এবার দেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। প্রতিটা লাইন আমাদেরকে বুঝতে হবে অবচয় থেকে। সরি, এখানে অবচয় ধার্যের উদ্দেশ্য না, এটা ভুল আসছে। হ্যাঁ, এটা ভুল আসছে। দেখেন, এখানে বলেছি অবচয় ধার্যের ক্ষেত্রে বিবেচিত হয়। বিবেচিত হয় মানে কি? অবচয় ধরার জন্য প্রয়োজন হয়। অবচয় ধরার জন্য তিনটা জিনিসের প্রয়োজন হয়। কয়টা জিনিস ভাইয়া? তিনটা জিনিস। নাম্বার 1, দেখেন, সম্পত্তির অর্জন মূল্য বা ক্রয় মূল্য। সম্পত্তির অর্জন মূল্য বা ক্রয় মূল্য, ইংরেজিতে বলা হয় কস্ট। ওকে, সম্পত্তির অর্জন মূল্য বা ক্রয় মূল্যকে ইংরেজিতে কি বলে ভাইয়া? কস্ট বলে। আর কি প্রয়োজন হয়? আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল, একে বলে এস্টিমেটেড লাইফ। ওকে, আর কি প্রয়োজন হয়? সম্পদের ভগ্নাবশেষ মূল্য, নিঃশেষ মূল্য, একে ইংরেজিতে বলে স্যালভেজ ভ্যালু, রেজিডিউয়াল ভ্যালু অর স্ক্র্যাপ ভ্যালু। ভাইয়া, এই ইংরেজিগুলো আমাকে মনে রাখতে হবে, কারণ এই ইংরেজি টার্মগুলো দিয়ে প্রশ্ন আসে। ওকে ভাইয়া, তাহলে আমাদেরকে ইংরেজি নামগুলো মনে রাখতে হবে। তাহলে আমার অবচয় ধরতে কয়টা জিনিসের প্রয়োজন হয়? এই তিনটা জিনিসের প্রয়োজন হয়। সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য, একই কথা, আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল, আর সম্পদের ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্য। সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, এখন দেখেন ভাইয়া, আমাদেরকে জানতে হবে কি? আমাদেরকে যেটা জানতে হবে, সম্পত্তির অর্জন মূল্য, ক্রয় মূল্য কি, আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল কি, আর ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্যটা কি, এটা আমাদেরকে জানতে হবে। তাহলে আমরা এগুলো একটু জানার ট্রাই করি। দেখেন, প্রথমে আমরা জানবো সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য। ওকে ভাইয়া, সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য, ঠিক আছে? দেখেন, একে আমরা ইংরেজিতে কি বলি? কস্ট বলি। কি বলি ভাইয়া? কস্ট ভ্যালু বলি। অর্জন মূল্য বা ক্রয় মূল্যকে ইংরেজিতে কি বলে? কস্ট বলা হয়। ঠিক আছে? এখন দেখেন, এখন দেখেন ভাইয়া, এই যে দেখেন, অর্জন মূল্য বা ক্রয় মূল্যকে ইংরেজিতে কি বলা হয়? কস্ট বলা হয়। এখন এই জিনিসটা কি? দেখেন, একটি সম্পদ কেনা থেকে শুরু করে, দেখেন, একটি সম্পদ কেনা থেকে শুরু করে ব্যবহার করার আগে পর্যন্ত শুধুমাত্র একবার ব্যবহার হয়। ঠিক আছে? একবার ব্যবহার হয়, তাকে আমরা কি বলবো? সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য। তাহলে ভাইয়া দেখেন তো, সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্যর থিমটা কি? একটি সম্পদ আমরা কি বলেছি ভাইয়া? কেনা থেকে শুরু করে ব্যবহার শুরু করার আগে পর্যন্ত শুধুমাত্র একবার ব্যবহার হয়, তাকে আমরা সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য বলবো। আমরা কি সবাই বুঝতে পেরেছি ভাইয়া? এগুলো একটু আমরা সুন্দর করে লিখে রাখবো। ঠিক আছে ভাইয়া? একটি সম্পদ কেনা থেকে শুরু করে ব্যবহার শুরু করার আগে পর্যন্ত, তাহলে ব্যবহার শুরু করার আগে যে খরচগুলো হবে সেগুলোই হচ্ছে সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য। ঠিক আছে? আর ব্যবহার শুরুর পরে যে খরচগুলো হবে সে খরচগুলো কখনো সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্যতে আসবে না, আসবে না, আসবে না। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? আচ্ছা, এখন ভাই আমরা একটু দেখি ব্যাপারটা কি। ধরেন একটা সম্পদ আপনি কিনেছেন কত টাকা দিয়ে? সম্পদ আপনি কিনেছেন 5 লাখ টাকা দিয়ে। ওকে, এখন এই সম্পদের জাহাজ ভাড়া বাইরে থেকে কিনে নিয়ে আসছেন, তাহলে জাহাজ ভাড়া আছে কত টাকা? জাহাজ ভাড়া আছে 10,000 টাকা।
তারপরে আমদানি শুল্ক আছে কত টাকা ভাইয়া? আমদানি শুল্ক আছে ধরেন 5,000 টাকা, ঠিক আছে। আর কি আছে ভাইয়া? ধরেন বীমা খরচ আছে, হ্যাঁ বীমা খরচ আছে 10,000 টাকা। আর পরিবহনাধীন বীমা খরচ, পরিবহনাধীন বীমা খরচ, ওকে, পরিবহনাধীন বীমা খরচ 5,000 টাকা। আর আছে সংস্থাপন ব্যয়, কি ব্যয় ভাইয়া? সংস্থাপন ব্যয় আছে 2,000 টাকা। এখন আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে এই সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য কত টাকা, তাহলে আপনি কি বলবেন ভাইয়া? আমরা একটু দেখার ট্রাই করি। তাহলে ভাইয়া বলেন তো সম্পদ ব্যবহারের আগের খরচ কোনগুলো? সম্পদ ক্রয়ের খরচটা তো ডেফিনেটলি আসবে এই 5,000। ভাইয়া জাহাজ ভাড়াটা কি সম্পদ ব্যবহারের আগে হয়েছে না পরে হয়েছে? অবশ্যই আগে হয়েছে, কারণ জাহাজে করে যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে না নিয়ে আসেন তাহলে কি আপনি এটি ব্যবহার করতে পারবেন? পারবেন না। তাহলে এই 10,000 টাকা আমি লিখলাম। আমদানি শুল্ক, ভাইয়া বাইরের দেশ থেকে যে প্রোডাক্টটা নিয়ে আসছেন আপনাকে আমদানি শুল্ক দিতে হবে না, না হলে তো প্রোডাক্টটা নিয়েই আসতে পারবেন না। তাহলে এটাও আমাদের কি আগের খরচ, যোগ করলাম। বীমা খরচ, ভাইয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভাইয়া মনে রাখবেন বীমা খরচটা প্রতি বছরে দিতে হয়, প্রতি বছরে দিতে হয়, মানে বারবার হয়, ওকে। তাহলে এই বীমা খরচ আসবে না, ঠিক আছে। এই বীমা খরচ সম্পদের ক্রয় মূল্যের মধ্যে আসবে না। কিন্তু যদি বলে পরিবহনাধীন বীমা খরচ, পরিবহনাধীন বীমা খরচ মানে কি ভাইয়া? সম্পদটা যে আপনি পরিবহন করে বাইরের দেশ থেকে নিয়ে আসছেন, নিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট হয়ে যাইতে পারে না? তো এই ঝুঁকির হাত থেকে বাঁচার জন্য যদি আমরা পরিবহনের বীমা করে থাকি তাহলে কিন্তু সেটা অর্জন মূল্য বা ক্রয় মূল্যতে আসবে। বুঝতে পেরেছেন? তাহলে যদি বলে সম্পদের বীমা খরচ তাহলে সেটি আসবে না। কোন বীমা খরচ আসবে? যদি বলে সম্পদের পরিবহনাধীন বীমা খরচ তাহলে সেটা আসবে। নোট করে নেন, ওকে ভাইয়া। তাহলে পরিবহনাধীন বীমা খরচ 5,000 টাকা, এটা আসলো, ওকে ভাইয়া। সংস্থাপন ব্যয়, ভাইয়া সংস্থাপন ব্যয় আগের খরচ না পরের খরচ? অবশ্যই আগের খরচ, কারণ একটি সম্পদ যদি আপনি সংস্থাপন না যদি বসান তাহলে সে সম্পদ আপনার ব্যবহারই তো করতে পারবেন না, তাহলে অবশ্যই ব্যবহারের আগের খরচ। কত টাকা? 2,000 টাকা। তাহলে এগুলো যদি আমরা এখন যোগ করি তাহলে আমরা পেয়ে যাব 5,10,000, 15, 20 আর 2 22, 5,22,000 টাকা। এই 5,22,000 টাকাই হচ্ছে সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছি? হ্যাঁ, গত বছর জিএসটিতে আসছে এই প্রশ্ন, রাইট। তাহলে সবাইকে আমরা বুঝতে পেরেছি। এখানে তাহলে দুইটা জিনিস নিয়ে আমাদের কনফিউশন হয় যে প্রশ্ন করে, একটা হচ্ছে ভাইয়া বীমা খরচ, একটা হচ্ছে বীমা খরচ, আর নাম্বার 2 হচ্ছে মেরামত খরচ, ওকে। নাম্বার 2 হচ্ছে মেরামত খরচ। মনে রাখবেন বীমা খরচ এবং মেরামত খরচ এই দুইটা খরচ সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্যতে আসবে না। কেন? কারণ বীমা খরচটা প্রতি বছর দিতে হবে, বারবার হচ্ছে, এটা মুনাফা জাতীয় ব্যয়, আসবে না। আর মেরামত কখন হয় বলেন তো? সম্পদ ব্যবহার করার আগে কি কখনো মেরামত হয়? মেরামত তো হবে সম্পদ ব্যবহার করব, সম্পদটা নষ্ট হবে, তারপরে না মেরামত করতে হবে, রাইট। তো সেই কারণে মনে রাখবেন বীমা খরচ এবং মেরামত খরচ সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্যের মধ্যে আসবে না, আসবে না, আসবে না। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার সবার? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা ভেঙে ভেঙে শিখবো, কারণ অবচয় থেকে একটা মার্কও আমরা মিস দিব না, ওকে। কনসেপ্ট ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, আমার মনে হয় আমরা সবাই বুঝতে পেরেছি। তাহলে ভাইয়া আমরা সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য কি জিনিস এবং কিভাবে নির্ণয় করব এটা আমরা শিখে নিলাম, ঠিক আছে। এখন আনুমানিক আয়ুষ্কাল বা জীবনকাল কি? দেখেন কথাটা লেখা আছে আনুমানিক। আনুমানিক মানে কি জানেন? এটা অনুমান করা হয়। কি করা হয়? অনুমান করা হয়। আপনারা যখন একটা মোবাইল কিনেন তখন কি চিন্তা করেন যে এই মোবাইল ফোনটা আমি যদি 3 বছর ব্যবহার করতে পারি তাহলে আমি খুশি, অর্থাৎ আমি 3 বছর ব্যবহার করব। কলেজের ফার্স্ট ইয়ারে কিনেছি, আমি অ্যাডমিশন টেস্টের পরে নতুন আরেকটা মোবাইল কিনবো, আইফোন প্রো ম্যাক্স, তাই না? এটা নিয়ে আবার ফান করা শুরু করেন না, এমনি বললাম, হ্যাঁ। আজকে ক্লাসে কোনো ফান করবো না, সিরিয়াসলি পড়াশোনা, ওকে। তাহলে 3 বছর পরে আমি একটা নতুন মোবাইল কিনবো, তার মানে আপনি প্রত্যাশা করছেন আপনি এই সম্পদটা কত বছর ব্যবহার করবেন? 3 বছর ব্যবহার করবেন। দ্যাট মিনস এই 3 বছরকে আমরা কি বলবো? প্রত্যাশিত আয়ুষ্কাল বা অনুমিত আয়ুষ্কাল, ঠিক আছে। তাহলে আয়ুষ্কাল কাকে বলে? একটি সম্পদ ক্রয় করার পরে আমি কত বছর ব্যবহার করব বলে প্রত্যাশা করছি বা অনুমান করছি তাকে আমরা বলবো কি? অনুমিত আয়ুষ্কাল বা প্রত্যাশিত আয়ুষ্কাল। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া?
কনসেপ্ট ক্লিয়ার? তাহলে অনুমিত আয়ুষ্কাল বা সম্পদের জীবনকাল কাকে বলে সেটাও আমরা বুঝতে পেরেছি। এখন আমাদেরকে বুঝতে হবে সম্পদের ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্য কাকে বলে, ঠিক আছে? এখন সম্পদের ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্যর ক্ষেত্রে আমি যখন স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করি অনেকে এটা বলতে পারে না, আবার অনেকে কি বলে জানেন, সম্পদের আয়ুষ্কাল শেষে একটি সম্পদকে বিক্রি করলে যে মূল্য পাওয়া যাবে তাকে আমরা সম্পদের ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্য বলি। কিন্তু না, সম্পদের বিক্রি করলে যে মূল্য পাওয়া যায় তাকে বলা হয় বিক্রয় মূল্য। ওকে, তাহলে ভাইয়া আমাদের ভগ্নাবশেষ মূল্য কাকে বলে, ঠিক আছে, সেটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, একটু পার্থক্য আছে, ওই সংজ্ঞাটাও সঠিক কিন্তু একটু পার্থক্য আছে। ওকে, তাহলে আমরা দেখি ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্য ইংরেজিতে কি বলে ভাইয়া? একে রেজিডুয়াল ভ্যালু বা স্ক্র্যাপ ভ্যালু বা আর কি বলে যেন, আচ্ছা দেখছি। তাহলে ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্য কাকে বলে আমরা একটু সুন্দর করে লিখি। দেখেন, আয়ুষ্কাল শেষে একটি সম্পদ, এগুলো লিখে নেন, হ্যাঁ প্রশ্ন আসবে, একটি সম্পদ বিক্রয় করলে যত টাকা পাওয়া যাবে বলে অনুমান করা হয় অথবা ধারণা করা হয় তাকেই আমরা কি বলবো? ভগ্নাবশেষ মূল্য বলবো, ঠিক আছে? আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনারা এই সংজ্ঞাটাই বলতেন, কিন্তু কি বলতেন জানেন, যে আয়ুষ্কাল শেষে একটি সম্পদ বিক্রয় করলে যত টাকা পাওয়া যায় সেটাই ভগ্নাবশেষ মূল্য। না ভাইয়া, বিক্রি করে দেওয়ার পরে যত টাকা পাবো সেটা বিক্রয় মূল্য। আর ভগ্নাবশেষ মূল্য কি? ভগ্নাবশেষ মূল্য হচ্ছে সম্পদ কেনার, একটা সম্পদ কিনলেন, কেনার পরে আপনি কতদিন ব্যবহার করবেন? ধরেন এই সম্পদটা আমি 4 বছর ব্যবহার করবো, এই মোবাইলটা। এখন 4 বছর পরে বিক্রি করলে আমি কত টাকা পেতে পারি বলে আইডিয়া করছি, ধারণা করছি বা অনুমান করছি। 4 বছর পরে বিক্রি করলে তো না হলেও তো এই ফোনটা 1000 টাকা পাবো ভাইয়া। এই যে আপনি ধারণা করলেন বা অনুমান করলেন, এই ধারণা বা অনুমানের মূল্যটাই হচ্ছে ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্য। আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? আমি কি বোঝাতে পেরেছি বলেন তো ভাইয়া? হ্যাঁ, নাজমুল স্যারও ক্লাস নেবে, ঠিক আছে? সব স্যার ক্লাস নেবে, টেনশন করেন না। ওকে, কেন ক্লাস ভালো লাগছে না আমার? সবাই নেবে, সমস্যা নাই। তাহলে ভাইয়া সবাই কি বুঝতে পেরেছেন? সব স্যার ক্লাস নেবে, টেনশন নিয়েন না। নাজমুল স্যার সামনের সপ্তাহ থেকে ক্লাস নেবে। হ্যাঁ, ক্লাস ভাগ করা আছে তো, আমি নিই, সামনের সপ্তাহ থেকে নাজমুল স্যার ক্লাস নেবে। তাহলে কি সবাই বুঝতে পেরেছি? আয়ুষ্কাল হবে না অনুমান করলে, অনুমান করলে আয়ুষ্কাল হবে না মানে বুঝলাম না। আয়ুষ্কাল শেষে একটা সম্পদ আপনি 4 বছর ব্যবহার করছেন বলে ধারণা করছেন, তাহলে 4 বছরই হচ্ছে আয়ুষ্কাল। এখন এই 4 বছর পরে বিক্রি করলে কত টাকা পেতে পারেন বলে আপনি অনুমান করছেন বা ধারণা করছেন, সেটাই হচ্ছে অনুমিত আয়ুষ্কাল বা এ আয়ুষ্কাল, ঠিক আছে? সব স্যার নিবে ভাইয়া, সব স্যাররাই, আমরা টেনশন মানে আপনাদের ভালোর জন্য কাজ করছি, সব স্যার নিবে, সব স্যারই ক্লাস নিবে, সব স্যারই তাদের বেস্ট লেভেল ট্রাই করছে আপনাদের ভালোর জন্য নিয়ে। হ্যাঁ, নাজমুল স্যার যে টপিকে বেস্ট দিতে পারবে সেই টপিক নাজমুল স্যার নেবে, আমি যেই টপিকে মনে করি যে বেস্ট নিতে পারবো নাজমুল স্যার নেবে, ঠিক আছে? এইভাবে ইংলিশ বলেন, ম্যানেজমেন্ট বলেন, দেখবেন যে কোনো টপিকে ম্যানেজমেন্ট ক্লাস হবে আমি নিচ্ছি, আবার কোনো ফাইন্যান্স ক্লাসও আমি নিচ্ছি, কোনো মার্কেটিং ক্লাসও আবার দেখবেন যে আমি নিচ্ছি, নিব, সবাই নিব, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে বুঝতে পেরেছেন ভাইয়া সবাই? সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে আয়ুষ্কাল শেষে একটি সম্পদ বিক্রি করলে যে টাকা পাওয়া যাবে বলে ধারণা বা অনুমান করছেন সেটাই আমাদের ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্য। সবাই বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, আমার মনে হয় সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, থ্যাংক ইউ ভাইয়া।
ওকে, তাহলে সবাই আমরা বুঝতে পেরেছি আমাদের ভগ্নাবশেষ মূল্য বা নিঃশেষ মূল্য কনসেপ্ট ইনশাল্লাহ ক্লিয়ার আমাদের। ওকে, আচ্ছা, তাহলে আমাদের দেখেন অবচয় ধার্যের জন্য কোনগুলো বিবেচিত হয়, বিবেচিত হয় মানে কি এই জিনিসগুলো আমাদের প্রয়োজন হবে, আর বিবেচিত হবে না কোনগুলো, দেখেন অবচয় ধার্যের ক্ষেত্রে বিবেচিত হয় না সম্পদের বাজার মূল্য, বিবেচিত হয় না মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন, বিবেচিত হয় না আয়করের হার, বিবেচিত হয় না। বাংলা কথায় এই তিনটার বাইরে, এই তিনটা জিনিসের বাইরে কোনো কিছুই বিবেচিত হবে না। মনে থাকবে ভাইয়া, এই তিনটা জিনিসের বাইরে অবচয় ধার্যের ক্ষেত্রে কোনো কিছুই বিবেচিত হবে না। কিন্তু বিগত সালে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নে এই অপশনগুলো বেশি এসেছে, ঠিক আছে? সেই কারণে এই অপশনগুলো এখানে দেয়া হয়েছে যাতে করে আপনাদের চোখে পড়লেই গোল্লাটা পূরণ করে দিতে পারেন। আমার কথা কি বুঝতে পেরেছেন ভাইয়া সবাই? আমার কথা কি বুঝতে পেরেছেন? অবচয় আমরা যেটা করি, থিওরিকে আমরা অবহেলা করি, কিন্তু থিওরি কিন্তু আসে অবচয়, ঠিক আছে? থিওরি মিস দেওয়া যাবে না, এই কারণে আমি ডিটেল একবারে জিরো থেকে পড়াচ্ছি। আর ম্যাথ পারতে হলে মনে করবেন থিওরির কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, না হলে আপনি ম্যাথ পারবেন না। ওকে, ওকে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো, সবাই ক্লাস নেবে ভাইয়া, টেনশন নিয়েন না। হ্যাঁ, এবার দেখেন একটা কনসেপ্ট আছে, এবার একটা কনসেপ্ট আছে, সে কনসেপ্টটা কি ভাইয়া? দেখেন সে কনসেপ্টটা হচ্ছে ভূমি। হ্যাঁ ভাইয়া, ভূমি কি জিনিস? ভূমি হচ্ছে স্থায়ী সম্পদ। ওকে, যার উপরে আমরা দাঁড়িয়ে আছি, ভূমি বা জমি, সেটা কি সম্পদ? স্থায়ী সম্পদ। কি স্থায়ী সম্পদ? দৃশ্যমান স্থায়ী সম্পদ, রাইট? কিন্তু এটা হচ্ছে এক্সেপশনাল একটা জিনিস। ভূমি হচ্ছে একটা এক্সেপশনাল জিনিস যার উপরে কোনো অবচয় ধরা যায় না। কেন যায় না ভাইয়া? দেখেন, ভূমি স্থায়ী সম্পদ হলেও ভূমির ওপরে কোনো অবচয় ধরা যায় না। তাহলে যদি প্রশ্ন করে নিচের কোনটির ওপর অবচয় ধরা যায় না, উত্তর হবে ভূমির ওপরে অবচয় ধরা যায় না। ভূমি বা জমি বলতে পারে, ইংরেজিতে বলবে ল্যান্ড। বোঝা গেছে ভাইয়া? অবচয় ধরা যায় না। ওকে ভাইয়া, ওকে ভাইয়া, আমরা একটু অন্য কথা না বলি, একটু ক্লাসে মনোযোগ দিই। প্রথমে যেভাবে ক্লাস করছিলাম ওইভাবে করি। তাহলে দেখেন, ভূমি স্থায়ী সম্পদ হইলেও ভূমির ওপরে অবচয় ধরা যায় না। কেন? কারণ এর আনুমানিক জীবনকাল বা আয়ুষ্কাল নেই। ভাইয়া, একটি আসবাবপত্র আপনি মনে করতে পারেন 10 বছর ব্যবহার করব, কিন্তু ভূমির কি কোনো আয়ুষ্কাল আছে? ভূমি কি নষ্ট হয়ে যায়? ভূমির দাম কি কখনো কমে যায়? ভূমির দাম বরঞ্চ আরো বাড়তে থাকে, তাই না ভাইয়া? জমির দাম যত দিন যায় বাড়তে থাকে। কিন্তু আপনার বাড়িতে যে আসবাবপত্রটা আছে, যে মোবাইলটা আছে, এটার দাম কি যতদিন যাবে বাড়তে থাকবে? যতদিন যাবে কমতে থাকবে, তাই না ভাইয়া? তো এইগুলো কারণে আমরা ভূমির ওপরে অবচয় ধরতে পারবো না। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দেখেন, তবে ভূমির কাঠামোগত সংযোজনের জন্য যে ব্যয় করা হয় তাকে ভূমির উন্নয়ন ব্যয় বলে। যেমন ভূমির সীমানা বেষ্টনীর ব্যয়, এরূপ ভূমির ওপর সংগঠিত ব্যয়ের ওপরে অবচয় ধরা হয়। তাহলে এখান থেকে পয়েন্ট খুবই সিম্পল, আমি ক্লিয়ার করে দিই। ভূমির ওপরে কি করা হবে না? অবচয় ধরা যাবে না। কিন্তু ভূমির উন্নয়ন ব্যয়, ভূমির কি ব্যয় ভাইয়া? উন্নয়ন ব্যয়। ভাইয়া, ভূমির উন্নয়ন ব্যয় কি জিনিস? ভূমির উন্নয়ন ব্যয়ের উপরে আমরা অবচয় ধরবো। ভাইয়া, ভূমির উন্নয়ন ব্যয় কি জিনিস? ধরেন আপনার একটা ফাঁকা জমি পড়ে আছে, ভূমি পড়ে আছে। এখন এই জমিটাকে আমরা অনেক সময় কি করি? প্রাচীর দিয়ে ঘিরে দেই না, বেষ্টনী দেই না। আবার ভূমিতে অনেক সময় কি করি? ভূমির নিচে আমরা একটু টাইলস করলাম যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে, তাই না? তো এই যে ভূমিকে যদি আমরা একটু সংযোজন করি, সাজসজ্জা করি, একটু যদি সাজাই, তাহলে এগুলোকে আমরা বলবো ভূমির উন্নয়ন ব্যয়। এই ভূমি উন্নয়ন ব্যয়ের উপরে আমরা কি করব? অবচয় ধরব। কিন্তু ভূমির ওপরে অবচয় ধরা যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না। কনসেপ্ট কি ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট কি ক্লিয়ার? বলেন। হ্যাঁ, কিয়ামত পর্যন্ত ব্যবহার হবে। তাহলে কি আমরা বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। এই যে রুমি ইসলাম এক্স্যাক্টলি কথা বলেছে। ওকে, এবার আসেন ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, ভিভিআই। ওকে, আচ্ছা, তার আগে আমরা একটু বলে নিই, আপনারা এইচএসসিতে কয়টা নিয়ম পড়েছেন অবচয়ের? এইচএসসিতে আমরা অবচয়ের 2টা নিয়ম শিখেছি, তাই না? এইচএসসিতে অবচয়ের আমরা 2টা পদ্ধতি শিখেছি। এখন আমাদেরকে শিখতে হবে 4টা পদ্ধতি। কয়টা? 4টা পদ্ধতিতে অবচয় ধরা শিখতে হবে। নাম্বার 1, সরল রৈখিক পদ্ধতি। কি পদ্ধতি ভাইয়া? সরল রৈখিক পদ্ধতি। এই সরল রৈখিক পদ্ধতির আরেকটা নাম কি ভাইয়া? স্থির কিস্তি পদ্ধতি। কি কিস্তি? স্থির কিস্তি পদ্ধতি, রাইট? ওকে। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে ক্রমহ্রাসমান পদ্ধতি। ক্রমহ্রাসমান পদ্ধতি। আর আধুনিক হিসাব বিজ্ঞানে ক্রমহ্রাসমানকে কি বলে?
দ্বিগুণ ক্রমহ্রাসমান জের পদ্ধতি বা দ্বৈত ক্রমহ্রাসমান জের পদ্ধতি, ঠিক আছে, দ্বিগুণ ক্রমহ্রাসমান পদ্ধতি বা দ্বৈত ক্রমহ্রাসমান পদ্ধতি। ওকে, একই কথা। নাম্বার 3 হচ্ছে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। ওকে, নাম্বার 4 হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। কি পদ্ধতি ভাইয়া? উৎপাদন একক পদ্ধতি। বুঝতে পেরেছেন? এই 4টা পদ্ধতি আমরা অবচয় ধরা শিখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? বলেন। ওকে ওকে, সবাই বুঝতে পেরেছি? হ্যাঁ, ভূমি তো প্রাকৃতিক সম্পদ, ভূমি প্রাকৃতিক সম্পদ তো কি হয়েছে? স্থায়ী সম্পদ না? প্রাকৃতিক সম্পদ স্থায়ীর মধ্যে পড়ে না? বলেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন ভালো করে দেখি। দেখেন, অবচয় ধার্যের ক্ষেত্রে প্রথম বছরে অবচয়ের পরিমাণ কম দেখাবে সরলরৈখিক পদ্ধতিতে। এই লাইনটা ভাই আমরা একটু মনে রাখতে পারবো? অবচয় ধরার ক্ষেত্রে প্রথম বছর কোন বছর? প্রথম বছর অবচয় যখন আমি ধরবো তখন প্রথম বছর সবচেয়ে কম অবচয় দেখাবে কোন পদ্ধতিতে? সবচেয়ে কম অবচয় দেখাবে সরলরৈখিক পদ্ধতিতে। ঘটনাটা কেমন? ধরেন আসবাবপত্রের অবচয় ধরবেন আপনি, ঠিক আছে? এখন আসবাবপত্রের যে আপনি অবচয় ধরবেন, এখন কোন বছর? প্রথম বছর 2020 সালে আপনি আসবাবপত্র কিনেছেন, 2020 সালে আপনি অবচয় ধরবেন। এখন অবচয় যদি ধরেন, তাহলে ধরেন সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরছেন, ক্রমহ্রাসমানে ধরছেন, বর্ষ সংখ্যায় ধরছেন এবং উৎপাদন এককে ধরছেন, ঠিক আছে? 4টা পদ্ধতিতেই যদি আপনি অবচয় ধরবেন তাহলে সবচেয়ে কম অবচয় দেখাবে সরলরৈখিক পদ্ধতিতে। অর্থাৎ ঘটনাটা হবে এমন, সরলরৈখিক অবচয় হবে 1000, ক্রমহ্রাসমানে হবে 2000, বর্ষ সংখ্যাতে সাপোজ ধরেন হইল 1500, উৎপাদন এককে হইল সাপোজ ধরেন 1200। তাহলে দেখেন কোন পদ্ধতিতে সবচেয়ে কম অবচয় দেখাইছে ভাইয়া? সরলরৈখিক পদ্ধতিতে। আমার কনসেপ্টটা কি বুঝছেন ভাইয়া? ভাইয়া কেমনে দেখাই? ভাইয়া কেমনে দেখাই? এই ভাই, এই যে মারামারি এগুলো করেন না, হ্যাঁ? একজন বলছে এটা নিয়ে আবার ঝামেলা কেন করছেন? ভাই আমি প্রথমেই বলেছি এগুলো করেন না, ওকে? এগুলো করেন না। তাহলে আমার কথা কি বুঝছেন? এখন ভাইয়া বললেন না ভাইয়া যে কেমনে দেখাই ভাইয়া? ভাই কেমনে দেখাই ইম্পর্টেন্ট না, কেমনে দেখাই এটা যদি মনে হয় আমি 4টা পদ্ধতিতে অবচয় নির্ণয় করা শেখাই দিব, বাসায় এক্সপেরিমেন্ট করে দেখবেন যে কেমনে হয়, ঠিক আছে? আপাতত আমার মনে রাখা জরুরি সবচেয়ে কম অবচয় দেখাবে কোন বছর ভাইয়া? প্রথম বছর। কোন বছর? প্রথম বছর। 4টা পদ্ধতির মধ্যে সবচেয়ে কম অবচয় দেখাবে কোন পদ্ধতিতে? সরলরৈখিক পদ্ধতিতে। সবার মনে থাকবে ভাইয়া? সবার মনে থাকবে? বুঝিনি ভাইয়া। ভাই আপনি যদি একটা সম্পদ, যে কোনো একটা সম্পদের যদি আপনি অবচয় ধরেন কোন বছর? প্রথম বছর। তো অবচয় আমরা ধরতে পারি 4টি পদ্ধতিতে। কয়টি পদ্ধতিতে? 4টি পদ্ধতিতে। তো এই 4টি পদ্ধতিতে যদি আপনি কোনো সম্পদের অবচয় ধরেন, ওকে, কোন বছর? প্রথম বছর, তাহলে অবচয়ের পরিমাণটা সবচেয়ে কম হবে। কি হবে? সবচেয়ে কম হবে কোন পদ্ধতিতে? সরলরৈখিক পদ্ধতিতে। এবার বুঝতে পেরেছেন? এবার কি আমার কথাটা বুঝতে পেরেছেন? বলেন। অনামিকাশীল, এবার বুঝতে পেরেছেন? বলেন বলেন। অনামিকাশীল, বুঝতে পেরেছেন? আগের ইয়ারে ক্লাস করেছেন, আগের ইয়ারের চেয়ে আকাশ পাতাল পার্থক্য। আমার প্রতিটা ক্লাসই আগের ইয়ারে যা করাইছি তার চেয়ে আকাশ পাতাল পার্থক্য। আগের ইয়ারের সব ক্লাসই তো দিয়ে রেখেছি ইউটিউবে, তাই না? কেউ সাহস করেছে দিয়ে রাখতে? এবং আগের ইয়ারে আমি একটা তথ্য দিই, আগের ইয়ারের ইউটিউব এবং ফেসবুক মিলে আমার অবচয়ের ক্লাসটা 40,000 প্লাস ভিউ হয়েছে। বুঝছেন? এটাই আর কি। হ্যাঁ ঠিক আছে, কেউ যদি না পারে এটা নিয়ে ঝামেলা করার দরকার নাই, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, না এইচএসসিতে স্কিপ করলেও সমস্যা নাই, এই কারণে আমি ভেঙে ভেঙে বোঝাচ্ছি। ওকে ভাইয়া? এখন দেখেন ভাইয়া, অবচয় কি দেখাবে বলেছে? কম দেখাবে। ওকে, তাহলে প্রথম বছর অবচয় কম দেখাবে কোন পদ্ধতিতে? সরলরৈখিক পদ্ধতিতে। এখন প্রথম বছর যদি অবচয় কম হয়, অবচয় কি হয় ভাইয়া? কম হয়, তাহলে এর ফলাফল কি হবে বলেন তো? অবচয় কি হিসাব? ব্যয় হিসাব। তাহলে প্রথম বছর অবচয় কম হলে কি হবে? ব্যয়ও কম দেখানো হবে না? বলেন তো ভাইয়া, আমি কি সঠিক বললাম? এটা কি বুঝতে পেরেছেন? প্রথম বছরে যদি আমরা সরলরৈখিক পদ্ধতি ফলো করি তাহলে অবচয় কি দেখাবে ভাইয়া? কম দেখাবে। অবচয় যদি কম দেখায় তাহলে সেই প্রতিষ্ঠানের ব্যয় কি দেখাবে ভাইয়া? বলেন তো, ব্যয় কম দেখাবে না ভাইয়া? বলেন তো,
ব্যয় কম দেখাবে না ভাইয়া, বলেন তো? আচ্ছা, ব্যয় কম দেখাবে। তো সেই জন্যে দেখেন, যদি প্রশ্ন করে, কি প্রশ্ন করে, অবচয় প্রথম বছর কম দেখাবে কোন পদ্ধতিতে? সরল রৈখিক পদ্ধতিতে। অবচয় কম দেখাবে তার মানে কি? অবচয় হচ্ছে ব্যয় হিসাব, অবচয় কম হলে ব্যয়ও কি হবে? ব্যয়ও কম হবে। এখন ব্যয় যদি কম হয় তাহলে আর কি কি ঘটনা হবে ভাইয়া, দেখি তো। ভাইয়া বলেন তো, কোনো প্রতিষ্ঠানের যদি ব্যয় কম হয় তাহলে লাভ বেড়ে যাবে না? কোনো প্রতিষ্ঠানের যদি ব্যয় কম হয় তাহলে লাভ বেড়ে যাবে না? তো সেই জন্য দেখেন, ব্যয় কম দেখালে নিট লাভ বেশি দেখাবে, আর নিট লাভ যদি বেশি দেখায় মালিকানা সত্ত্ব বেশি দেখাবে না ভাইয়া? নিট লাভ হচ্ছে আয় হিসাব, আয় যদি বেশি হয় মালিকানা সত্ত্ব বেশি হবে না ভাইয়া? মালিকানা সত্ত্ব বেশি হবে। আর কোনো প্রতিষ্ঠানের যদি আয় বেশি হয় তাহলে সরকারকে বেশি বেশি কি দিতে হবে? কর দিতে হবে না ভাইয়া? ট্যাক্স বেশি দিতে হবে না ভাইয়া? বলেন তো, ঘটনাটা কি বুঝতে পেরেছেন? বলেন, ঘটনাটা কি বুঝতে পেরেছেন? বলেন, সবাই বুঝতে পেরেছেন? তাহলে ভাই ট্যাক্স কেন বেশি দিতে হবে? লাভ যদি বেশি হয় ট্যাক্সও বেশি দিতে হবে। আপনি যদি 10,000 টাকা ইনকাম করেন, এর উপরে 5%, 15% ধরেন ট্যাক্স দিতে হবে, তাহলে কত হবে? 1500 টাকা ট্যাক্স দিতে হবে। এখন এই বছরে আপনি লাভ করেছেন 20,000 টাকা, তাহলে 20,000 টাকার উপরে যদি 15% করেন তাহলে আপনাকে এখন কি করতে হবে? 3,000 টাকা ট্যাক্স দিতে হবে না ভাইয়া? তাহলে দেখেন, লাভ বেড়ে গেল, তার মানে কি ট্যাক্সও বেড়ে গেল না? বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে এই জিনিসগুলো আপনাদের কাছে অনুরোধ, আপনাদের কাছে অনুরোধ, এই জিনিসগুলো কখনো মুখস্থ করবেন না ভাইয়া। এই জিনিসগুলো কখনো কি করবেন না? মুখস্থ করবেন না। এই জিনিসগুলো বোঝার ট্রাই করবেন ভাইয়া, ঠিক আছে? সেই জন্য এত সুন্দর করে ফরম্যাটিং করে বোঝাইছি ভাইয়া। কোনো বইতেই ফরম্যাটিং পাবেন না, কোনো স্যারের ক্লাসেও পাবেন না, আমি গ্যারেন্টি দিলাম। যদি পান, আমার ক্লাস দেখার পরে করেছে, এতটুকু মনে রাখেন, ঠিক আছে? হ্যাঁ, না, সম্পদের সাথে আয়করের সম্পর্ক নাই, আয়করের সম্পর্ক হচ্ছে লাভের সাথে। কার সাথে? লাভের সাথে, ঠিক আছে? ওকে ভাই, আমি একটা কথা বারবার বলছি, আমি কিন্তু মেজাজটা এখন খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমি অনেক ভালো ব্যবহার করে ক্লাস নিচ্ছি না, আমি একটা কথা বারবার বলছি। কি করেছেন এইচএসসিতে, করেছেন না কি করেছেন, না গুহার মধ্যে থেকে শিখেছেন, না কার মধ্যে থেকে শিখেছেন, ভাই এইসব কথা বলার কোনো দরকার নাই ভাই। আমি একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে ঢুকেছি। এখন থেকে যা পড়াবো এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। আপনি যদি না শিখেন আপনি জীবনও ভালো করবেন না। আবল তাবল করে পড়ানো শেষ করে দিই, মেজাজটা খারাপ করছেন এখন। আমি ক্লাসের শুরুতেই বলেছি ভাইয়া, মেজাজটা খারাপ করবেন না, বাইরের কোনো কথা বলবেন না। পরেও আপনাদের স্বভাব ওটাই যে ওটার মধ্যে আপনারা ঢুকে থাকবেন। একটার বাজে কথা আমি শুনতে চাই না, ঠিক আছে? আমি কথা শুনতে চাই না। যদি কেউ অন্য কথা ক্লাসের বাইরে বলে থাকেন সাথে সাথে ডিলিট করেন, যদি ভালো মানুষ হয়ে থাকেন, ঠিক আছে? ওকে, তাহলে দেখি, এই কথা বলার পরেও যদি কেউ এক্সট্রা বাইরের কথা বলেন তার মানে তারা আপনারা ভালো মানুষ না, ঠিক আছে? মেজাজ খারাপ করে। ক্লাসে পড়াচ্ছি, এই শিখেছিলাম, এই ছেড়ে আসছি, ভাই ওগুলো শোনার আপনার টাইম আছে? আপনি ছেড়েছেন না আপনি পড়েছেন, ওটা দিয়ে লাভ আছে আমার? আর আপনারা একটা জিনিস পান, সেটা হচ্ছে কেউ কমেন্ট করলে সেটা রিপ্লাই দিতে হবে। ভাই রিপ্লাই দেওয়ার দরকার আছে আপনার? আপনি ক্লাস করেন। তাহলে দেখি, মেজাজটা করলেন খারাপ, মেজাজটা আবার খারাপ করলেন। আচ্ছা, আচ্ছা, তাহলে দেখেন, অবচয় ধার্যের প্রথম বছরে অবচয় সবচেয়ে কম হবে কোন পদ্ধতিতে? সরল রৈখিক পদ্ধতিতে। ওকে, এতটুকু জানলাম। তাহলে অবচয় কম হওয়া মানে কি ভাইয়া? অবচয় কম হওয়া মানে ভাইয়া, অবচয় যেহেতু ব্যয় হিসাব, ব্যয় কম হবে, রাইট? তার মানে ব্যয় কম দেখাবে। ব্যয় যদি কম হয় লাভ বেশি হবে, লাভ বেশি হলে মালিকানা সত্ত্বও বেশি হবে, আর যেহেতু লাভ বেশি হচ্ছে তার মানে সরকারকে ট্যাক্সও দিতে হবে বেশি। মনে থাকবে ভাইয়া? ক্লিয়ার? এটা ক্লিয়ার ভাইয়া? বলেন, এটা ক্লিয়ার? ওকে। সাইদুর রহমান, আপনাকে উপদেশ দিতে বলেছি ভাইয়া, বলেন তো, আপনি কমেন্ট না পড়ে ক্লাস করান। আপনার কি আমি উপদেশ পালন করতে আসছি যে আমি কমেন্ট পড়বো না করবো না, আমি কখন ক্লাস নিব? আপনার কাছ থেকে কি আমি উপদেশ নিতে আসছি কমেন্ট পড়তে হবে না কি করতে হবে? বলেন সাইদুর রহমান, আপনার কাছ থেকে কি আমি উপদেশ নিতে আসছি ভাইয়া? বলেন তো সাইদুর রহমান, একটু বলেন তো ভাই, আপনার কাছ থেকে কি আমি উপদেশ নিতে আসছি? আপনি উপদেশ করছেন স্যার কমেন্ট না পড়ে ক্লাস করান, মানে এটা কি একটা বেয়াদবি হইল না? স্যার কমেন্ট না পড়ে ক্লাস করান, এটা কথা বলার ধরন? সাইদুর রহমান বলেন তো।
এই বেয়াদবিগুলো করবেন না এখানে, ঠিক আছে? এসব বেয়াদবি করবেন না। আমি কমেন্ট পড়বো না কি করাবো সেটা আমার বিষয়, ঠিক আছে ভাইয়া? মেজাজটা খারাপ করেন, বুঝছেন? দেখেন, অবচয় ধার্যের ক্ষেত্রে প্রথম বছর অবচয় বেশি দেখাবে। এর আগে আমরা কি পড়েছি? কম দেখাবে। যদি বলে কম দেখাবে কোন পদ্ধতিতে? কম দেখাবে সরলরৈখিক পদ্ধতিতে। ওকে, কম দেখাবে কোন পদ্ধতিতে? সরলরৈখিক। আর যদি বলে বেশি দেখাবে কোন পদ্ধতিতে? তাহলে উত্তর হবে ক্রমহ্রাসমান পদ্ধতিতে। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে? যদি বলে কম হবে কোন পদ্ধতিতে, তাহলে উত্তর কি হবে ভাইয়া বলেন তো? বলেন, তাহলে কি হবে ভাইয়া বলেন? কম যদি বলে তাহলে উত্তর হবে সরলরৈখিক, আর যদি বলে বেশি কোন হবে তাহলে উত্তর হবে ক্রমহ্রাসমান। এখন দেখেন, অবচয় যদি কি হয়? অবচয় যদি আমাদের বেশি হয়, কি হয়? অবচয় বেশি হয়। তাহলে অবচয় বেশি হলে কি হবে ভাইয়া? অবচয় যেহেতু ব্যয় হিসাব, ব্যয়ও কি হবে? ব্যয়ও বেশি হবে। এখন ব্যয় যদি বেশি হয় তাহলে নিট লাভ কি হবে বলেন তো? ব্যয় বেশি হলে লাভ কমে যাবে, আর লাভ যদি কমে যায় মালিকানা সত্ত্ব কমে যাবে। আর যেহেতু লাভ কম হয়েছে, সরকারকে ট্যাক্সও দিতে হবে কি? কম। কনসেপ্টটা কি বুঝতে পেরেছেন ভাইয়া সবাই? বলেন, এই কনসেপ্টটা কি সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন, এই কনসেপ্টটা কি সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন। কমন সেন্স যার নাই সে কোনোদিন চান্স পাবে না, ঠিক আছে? আচ্ছা, সবাই বুঝতে পেরেছেন এটা? আচ্ছা, নেক্সটে যাই। গুরুত্বপূর্ণ কিছু তথ্য, এই স্লাইড থেকে আপনি যে কোনো ইউনিভার্সিটিতে প্রশ্ন কমন পাবেন। দেখেন, উৎপাদন একক পদ্ধতিতে অবচয় ধার্য করতে সময় বা আয়ুষ্কালের প্রয়োজন হয় না। বোঝা গেছে ভাইয়া? উৎপাদন একক পদ্ধতিতে অবচয় ধার্যে কি করা হয় না? সময় বা আয়ুষ্কালের প্রয়োজন হয় না। উৎপাদন একক পদ্ধতিতে উৎপাদনের উপরে ভিত্তি করে অবচয় নির্ণয় করা হয়। কিসের উপরে ভাইয়া? উৎপাদনের উপরে ভিত্তি করে অবচয় নির্ণয় করা হয়। এখানে আমি একটা সম্পদ কতদিন ব্যবহারের জন্য কিনছি এই সময়টা আমার জন্য মুখ্য না। তাহলে যদি প্রশ্ন করে সময় বা আয়ুষ্কাল কোন পদ্ধতিতে ব্যবহার হয় না ভাইয়া, তাহলে উত্তর কি হবে ভাইয়া? উৎপাদন একক পদ্ধতিতে। মনে থাকবে, এই বছরও সম্ভবত গুচ্ছে এই প্রশ্নটা আসছে। হ্যাঁ, ঢাবিতে অনেকবার আসছে, এবছর গুচ্ছতে দিয়েছে। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার ছাড়া অবচয় নির্ণয় করা সম্ভব নয়। তাহলে ভাইয়া দেখেন, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করার জন্য অবচয়ের হার থাকা কি বাধ্যতামূলক? মনে থাকবে ভাইয়া, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করার জন্য কি থাকতে হবে ভাইয়া? অবচয়ের হার থাকতে হবে, পার্সেন্টেজ থাকতে হবে। এই পার্সেন্টেজ থাকা হচ্ছে বাধ্যতামূলক। যদি পার্সেন্টেজ না থাকে তাহলে আমি অবচয় ধরতে পারবো না। আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না। তাহলে মনে রাখবেন, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরতে ভগ্নাবশেষ মূল্যের কোনো দরকার হয় না। মনে থাকবে ভাইয়া? তাহলে সবার কি মনে থাকবে বলেন? সবার কি মনে থাকবে ভাইয়া এটা? বলেন। তাহলে এই প্রশ্ন, এই কয়টা পয়েন্ট আমাকে মনে রাখতে হবে। সময় দরকার হয় না উৎপাদনে। কেন? কারণ উৎপাদন এককে উৎপাদনের উপরে ভিত্তি করে অবচয় নির্ণয় করা হয়, সেজন্য সময়ের কোনো দরকার নাই। ক্রমহ্রাসমানে অবচয় ধরতে অবচয়ের হার লাগবে, না হলে অবচয় ধরতে পারবো না। আর ক্রমহ্রাসমান পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্যের কোনো দরকার নাই, ভগ্নাবশেষ মূল্য কাজেই আসবে না। আশা করি কনসেপ্ট ক্লিয়ার সবার। দেখেন, অবচয়যোগ্য মূল্যের উপরে অবচয় ধরতে হয় তিনটা পদ্ধতিতে: সরলরৈখিক পদ্ধতি, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি, উৎপাদন একক পদ্ধতি। এখন ভাইয়া, অবচয়যোগ্য মূল্য কাকে বলে? সম্পদের অর্জন মূল্য বা ক্রয় মূল্য থেকে যদি ভগ্নাবশেষ মূল্যকে মাইনাস করে দেয়া হয় তাহলে আমরা তাকে বলবো অবচয়যোগ্য মূল্য। তাহলে অবচয়যোগ্য মূল্যের উপরে অবচয় ধরা হয় কোন কোন পদ্ধতিতে? সরলরৈখিক পদ্ধতিতে, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে, আর উৎপাদন একক পদ্ধতিতে। ঠিক আছে? আর ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরতে হয় কোন মূল্যের উপরে ভাইয়া? বই মূল্য বা পুস্তক মূল্যের উপরে। ঠিক আছে? তাহলে ভাইয়া, বই মূল্য বা পুস্তক মূল্যের উপরে কোন পদ্ধতিতে অবচয় ধরবো? উত্তর হবে ক্রমহ্রাসমান পদ্ধতিতে। আর অবচয়যোগ্য মূল্যের উপরে কোন পদ্ধতিতে অবচয় ধরবো? এই তিনটা পদ্ধতিতে। মনে থাকবে? বলেন, এগুলো একটু সুন্দর করে দেখবেন। এবার আসি, আমরা একটু প্রশ্ন প্র্যাকটিস করি। দেখেন কি বলেছে, অবচয়ের জন্য সমন্বয় করা না হলে নিচের কোনটি সত্য হবে? এখন অবচয়ের সমন্বয় করা না হলে কথাটার অর্থ কি?
সমন্বয় করা না হলে লিপিবদ্ধ না করা। সমন্বয় করার অর্থ হচ্ছে লিপিবদ্ধ না করা। আমার কথা কি বোঝা গেছে? সমন্বয় করা না হলে এই কথাটার অর্থ কি? সমন্বয় করা না হলে এই কথাটার অর্থ হচ্ছে লিপিবদ্ধ না করা। ভাইয়া অবচয় কি হিসাব? অবচয় হচ্ছে ব্যয় হিসাব। এখন এই ব্যয়কে যদি লিপিবদ্ধ না করেন, অবচয় নামক ব্যয়কে যদি লিপিবদ্ধ না করেন বা সমন্বয় যদি না করেন, তাহলে কি হবে? ব্যয় বেশি হবে না কম হবে? ব্যয় অবশ্যই কম হবে। ব্যয় কি হবে ভাইয়া? ব্যয় কম হবে। তাহলে এটার উত্তর কি হবে বলেন? এটার উত্তর কি হবে ভাইয়া বলেন? এটার উত্তর হবে কি? ব্যয় কম দেখাবে, তাই না? এটার উত্তর হবে ব্যয় কম দেখাবে। এখন এই ব্যয় কম না দেখিয়ে এখানে যদি উত্তর বলতো মালিকানা সত্ত্ব বেশি দেখাবে, তাহলে এটা কি উত্তর হইতো বলেন তো? মালিকানা সত্ত্ব বেশি দেখাবে এটা যদি বলতো তাহলে কি উত্তর হইতো এটা বলেন? অবশ্যই উত্তর হইতো, কারণ ব্যয় যদি কম দেখায় মালিকানা সত্ত্ব বেশি দেখাবে। কারণ ব্যয়ের সাথে মালিকানা সত্ত্বের সম্পর্কটা হচ্ছে অপোজিট। ব্যয় বাড়লে মালিকানা সত্ত্ব কমে, আর ব্যয় কমলে মালিকানা সত্ত্ব বাড়ে, তাই না ভাইয়া? তো অপশনে এটা না দিয়ে অপশনে এটাও বলতে পারতো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? দেখেন, ব্যয়, এই ব্যয়ের সাথে সম্পদ এবং মালিকানার সম্পর্ক, এটা ভালো করে মনে রাখেন। এগুলো হচ্ছে পরীক্ষাতে পারার জন্য হিডেন ট্রিক্স। ওকে, এই ট্রিক্সগুলো আপনি কোথাও শিখতে পারবেন না। ওকে, এগুলো হচ্ছে হিডেন ট্রিক্স। ব্যয়ের সাথে সম্পদ এবং মালিকানা সত্ত্বের সম্পর্ক হচ্ছে বিপরীত। কি সম্পর্ক? বিপরীত সম্পর্ক। কি সম্পর্ক ভাইয়া? বিপরীত সম্পর্ক। কেমন ভাইয়া? ব্যয় যদি বেশি হয় সম্পদ কমে যাবে, ব্যয় যদি কম হয় সম্পদ বেড়ে যাবে। ওকে, ব্যয় কম হলে মালিকানা সত্ত্ব বেড়ে যাবে, ব্যয় যদি বেশি হয় মালিকানা সত্ত্ব কমে যাবে। বুঝতে পেরেছেন ভাইয়া? ব্যয় এবং মালিকানা সত্ত্বের সাথে সম্পদের সম্পর্ক কেমন ভাইয়া? বিপরীত সম্পর্ক। ওকে, ব্যয়ের সাথে মালিকানা সত্ত্বের সম্পর্ক কেমন? বিপরীত। সম্পদের সাথে ব্যয়ের সম্পর্ক কেমন? বিপরীত সম্পর্ক। আমি কি কনসেপ্টটা বোঝাতে পেরেছি? বলেন। ব্যয়ের সাথে সম্পদ এবং মালিকানার সম্পর্ক হচ্ছে বিপরীত। ওকে, ব্যয়ের সাথে সম্পদ এবং মালিকানা সত্ত্বের সম্পর্ক হচ্ছে বিপরীত। অবচয় সমন্বয় করা না হলে, অবচয় সমন্বয় করা না হলে মানে কি? অবচয় লিপিবদ্ধ না করা। অবচয় লিপিবদ্ধ না করা। এখন অবচয় তো ব্যয় হিসাব, তাহলে ব্যয়কে যদি লিপিবদ্ধ না করেন তাহলে ব্যয় কি হবে? ব্যয় হচ্ছে কমবে। এখন ব্যয় যদি কমে তাহলে কি হবে বলেন তো? ব্যয় কমলে সম্পদ বেশি হবে, তাই না? যেহেতু বিপরীত সম্পর্ক, সম্পদ বেশি হবে, আবার মালিকানা সত্ত্ব বেশি হবে, তাই তো নাকি ভাইয়া বলেন তো? মালিকানা সত্ত্ব বেশি হবে না? ইয়েস অর নো বলেন। যেহেতু ব্যয়ের সাথে সম্পদ এবং মালিকানা সত্ত্বের সম্পর্কটা কেমন ভাইয়া? বিপরীত সম্পর্ক। এগুলো হচ্ছে হিডেন ট্রিক, বুঝছেন? এগুলো আপনাকে কেউ শিখাবে না। তাহলে এখানে যদি থাকতো যে ব্যয় বেশি দেখাবে, ওকে, আর এখানে যদি থাকতো সম্পদ বেশি দেখাবে, তাহলে উত্তর কি হতো বলেন তো? বলেন, তাহলে উত্তর কি হইতো বলেন? এখন যদি প্রশ্নটা এমন হয় অবচয় সমন্বয় করা না হলে, আর এখানে উত্তর আছে সম্পদ বেশি দেখাবে, মালিকানা সত্ত্ব কম দেখাবে, মুনাফা কম দেখাবে, ব্যয় বেশি দেখাবে, তাহলে উত্তর কি হইতো বলেন? তাহলে উত্তর হইতো কিন্তু সম্পদ বেশি দেখাবে। এখানে যদি সম্পদ বেশি যদি থাকতো তাহলে উত্তর হইতো সম্পদ বেশি দেখাবে। কেন? কারণ অবচয় সমন্বয় না করলে ব্যয় কি হবে বলেন তো? ব্যয় কম হবে, আর ব্যয় কম হইলে আমাদের সম্পদ কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? ভেরি গুড, থ্যাংক ইউ। এটা যদি বুঝেন এই প্রশ্ন আপনি জীবনে ভুল করবেন না এবং সমন্বয় জাবেদাতে জয় করবেন। ওকে, অ্যাসেট বাড়তো। ভেরি গুড, থ্যাংক ইউ। এটা তাহলে আমার কনসেপ্ট ক্লিয়ার। এই রিলেশনগুলো বুঝলে অ্যাকাউন্টিং অনেক ইজি। দেখেন, অবচয় ধার্যের কোন পদ্ধতিতে প্রথম বছর অবচয় কম দেখাবে? ঢাবি 19-20 বলেন। অবচয় ধার্যের কোন পদ্ধতিতে প্রথম বছর অবচয় কম দেখাবে বলেন তো দেখি, বলেন। প্রথম বছর অবচয় কম দেখাবে কোন পদ্ধতিতে ভাইয়া? বলতে হবে, না বললে নিজের গালে নিজে চড় দিবেন একটা করে, ঠিক আছে? এটা যদি উত্তর না পারেন নিজের গালে নিজে একটা করে থাপ্পড় দিবেন। ওকে, কি হবে উত্তর ভাইয়া? উত্তর হবে সরলরৈখিক পদ্ধতি। উত্তর কি হবে ভাইয়া? সরলরৈখিক। পড়েছি না পড়িনি বলেন? পড়েছি আমরা। কয়টা বাজে ভাই? 1 ঘন্টা হয়ে গেছে ক্লাসের। নেক্সটে গেলাম। দেখেন,
অবচয়ের ড্যাশ মানে অবচয়ের কোন পদ্ধতিতে প্রথম বছরগুলোতে নিট লাভ সর্বনিম্ন দেখাবে? দেখেন প্রশ্নটা বুঝেন, নিট লাভ সর্বনিম্ন মানে কি? কম দেখাবে। ভাইয়া বলেন তো, নিট লাভ কম দেখাবে কোন পদ্ধতিতে, তাই না? অবচয়ের কোন পদ্ধতিতে নিট লাভ কম দেখাবে? ভাইয়া বলেন তো, অবচয় যে পদ্ধতিতে বেশি হবে সেই পদ্ধতিতেই নিট লাভ কি হবে? কম হবে না? এই কনসেপ্টটা কি বুঝছেন ভাইয়া? অবচয় ব্যয় হিসাব, ব্যয় যে পদ্ধতিতে বেশি হবে সেই পদ্ধতিতে নিট লাভ কি হবে? কম হবে না? ইয়েস অর নো বলেন, ইয়েস অর নো বলেন। এখন আমাকে বলেন, আপনাকে কিন্তু ডিরেক্ট বলেনি কোন পদ্ধতিতে প্রথম বছরগুলোতে নিট লাভ কম হবে। নিট লাভ কম হবে মানে কি? অবচয় বেশি হবে যে পদ্ধতিতে সেই পদ্ধতিতে নিট লাভ কি হবে? কম হবে। এখন আমাকে বলেন কোন পদ্ধতিতে প্রথম বছরগুলোতে অবচয় বেশি দেখায়? উত্তর হচ্ছে ভাইয়া ক্রমরা সমান পদ্ধতিতে। সেজন্য উত্তর হবে ক্রমরা সমান জের পদ্ধতি। আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? প্রশ্নের প্যাচগুলো কি আমরা বুঝতে পারছি? প্রশ্নের প্যাচগুলো কি আমরা বুঝতে পারছি ভাইয়া? বলেন। বলেছে কোন পদ্ধতিতে নিট লাভ সর্বনিম্ন দেখাবে। সর্বনিম্ন মানে কি? কম দেখাবে। ভাইয়া তাহলে লাভ কম দেখাবে কোন পদ্ধতিতে? অবচয়ের সাথে যেহেতু তুলনা, অবচয় হচ্ছে ব্যয় হিসাব, তাহলে ব্যয় যে পদ্ধতিতে বেশি দেখাবে সেই পদ্ধতিতে নিট লাভ কম হবে, তাই তো নাকি? সেই পদ্ধতিতে নিট লাভ কি হবে? কম হবে। এখন চিন্তা করেন তো, কোন পদ্ধতিতে অবচয় ব্যয় বেশি দেখায় প্রথম বছরে? ক্রমরা সমানে পড়েছি তো নাকি? তাহলে কি উত্তর পারা যাচ্ছে ভাইয়া? বলেন। থ্যাংক ইউ। নেক্সটে যাই আমরা, খুবই সহজ। ওকে, অবচয় একটি ড্যাশ প্রক্রিয়া। কতবার আসছে দেখেন, আরো অনেকবার আসছে। বলেন অবচয় কি প্রক্রিয়া ভাইয়া? অবচয় হচ্ছে, আমরা দুইটা জিনিস পড়েছিলাম, একটা হচ্ছে ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া, এটা যদি অপশনে না থাকে তাহলে উত্তর হবে ব্যয় বন্টন প্রক্রিয়া। ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া আর ব্যয় বন্টন প্রক্রিয়া। তাহলে কি উত্তর হবে ভাইয়া? বলেন বলেন অবচয় কি প্রক্রিয়া? বলেন। অবচয় হচ্ছে একটি ক্রয় মূল্য বন্টন প্রক্রিয়া বা ব্যয় বন্টন প্রক্রিয়া। ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। নেক্সটে যাই। দেখেন অবচয় ধার্যের কোন পদ্ধতিতে সময়ের ওপর নির্ভর করে না? তাহলে কোন পদ্ধতিতে সময় লাগে না বলেন তো ভাইয়া? আমরা শিখেছি উৎপাদন একক পদ্ধতিতে উৎপাদনের উপরে ভিত্তি করে অবচয় নির্ণয় করা হয়, যেখানে কিসের প্রয়োজন হয় না? সময়ের প্রয়োজন হয় না। ঢাবির 17-18 প্রশ্ন জিএসটি 23-24 জাস্ট খালি তুলে দিয়েছে, দেখছেন তো? এই কারণে আমাদেরকে এগুলো কি করতে হবে? জানতে হবে। এটার উত্তর কি হবে তাহলে? বলেন। সময়ের দরকার হয় না কোন পদ্ধতিতে ভাইয়া? সময়ের দরকার হয় না উৎপাদন একক পদ্ধতিতে। উৎপাদন একক পদ্ধতিতে তাহলে কিসের দরকার হয়? উৎপাদন একক পদ্ধতিতে দরকার হয় উৎপাদন এককের। কিসের দরকার হয়? উৎপাদন এককের দরকার হয়। এখানে কোনো সময়ের দরকার হয় না। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। দেখেন অবচয় নিরূপণে ভগ্নাবশেষ মূল্য বিবেচনা করা হয় না নিচের কোন পদ্ধতিতে? কি মূল্য? ভগ্নাবশেষ মূল্য। ভাইয়া ভগ্নাবশেষ মূল্য লাগে না কোন পদ্ধতিতে? ভগ্নাবশেষ মূল্য লাগে না ক্রমরা সমান জের পদ্ধতিতে। পেয়েছি, কমন পেয়েছি ভাইয়া? বলেন ভগ্নাবশেষ মূল্য লাগে না কোন পদ্ধতিতে? ভগ্নাবশেষ মূল্য লাগে না ক্রমরা সমান জের পদ্ধতিতে। ওকে ওকে, থ্যাংক ইউ। পারা যাচ্ছে ভাইয়া? প্রশ্নগুলো কি পারা যাচ্ছে? বলেন। এগুলো প্রশ্নই আসবে, এগুলো প্রশ্নই আপনাদের 100% আসবে। ওকে, এগুলো প্রশ্নই আসবে। দেখেন এটা একটু বোঝার ট্রাই করেন। যখন আনুমানিক ব্যবহারকাল বা জীবনকালের পরিবর্তন করার প্রয়োজন হয় তখন অবচয়ের পরিমাণ পরিবর্তন হয় কোন কোন বছরে? রাবি 18-19-এর প্রশ্ন, এবং এটার উপরে ভিত্তি করে আবার ঢাবি একটা ম্যাথ দিয়েছিল। ঠিক আছে, ম্যাথ সেকশনে ওটা দেখবো আমরা। দেখেন প্রশ্নটা একটু বোঝার ট্রাই করেন। ধরেন 2020 সালে আপনি অবচয় ধরেছেন 5,000 টাকা, 2021 সালেও আপনি অবচয় ধরেছেন 5,000 টাকা। 2022 সালে আপনি অবচয় ধরার সময় আপনি কি করেছেন? আপনি পরিবর্তন করেছেন। কিসের পরিবর্তন করেছেন? আয়ুষ্কালের পরিবর্তন করেছেন। ওকে, ধরেন এর আগের বছরগুলোতে আপনি 5,000 টাকা করে অবচয় ধরেছেন, তখন আয়ুষ্কাল ছিল 5 বছর। এখন আপনি 2022 সালে যদি আপনি অবচয় ধরার ক্ষেত্রে আয়ুষ্কাল যদি আপনি 6 বছর করেন, তাহলে কি আমাকে বলেন তো 2022 সালে আমার অবচয় কি 5,000 টাকা হবে, না 2022 সালে অবচয় পরিবর্তন হবে? বলেন তো আমাকে ভাইয়া, বলেন।
কি হবে ভাইয়া? পরিবর্তন হবে না? আমাকে একটু বলেন তো ভাইয়া, আপনি 2021 সালে এবং 22 সালে 2020 এবং 21 সালে অবচয় ধরেছেন আয়ুষ্কাল 5 বছর ধরে, সেই কারণে এই বছর অবচয় হয়েছে 5,000, এই বছর অবচয় হয়েছে 5,000। এখন 22 সালে এসে আপনার মনে হয়েছে আয়ুষ্কালকে আমি পরিবর্তন করব, করে 6 বছর করব। তাহলে বলেন তো, আপনি যদি 22 সালে অবচয় ধরেন, তাহলে কি 22 সালের অবচয় কি 5,000 হবে, না পরিবর্তন হয়ে যাবে? বলেন, পরিবর্তন হবে। এখন আমাকে বলেন তো, আপনি তো 22 সালে এসে আয়ুষ্কালকে পরিবর্তন করলেন, তাহলে 22 সালে এসে যদি আয়ুষ্কালকে পরিবর্তন করেন, তাহলে 22 সালের আগে এই যে অতীতকালের অবচয়ের কি কোনো পরিবর্তন হবে? বলেন তো, অতীতকালে তো আপনি 5 বছর অবচয় আয়ুষ্কাল ধরে অঙ্ক করেছেন, তাহলে অতীতের অবচয়ের কি কোনো পরিবর্তন হবে? আমি যদি বর্তমান বছরে আয়ুষ্কালকে পরিবর্তন করি, তাহলে কি অতীতের অবচয়ের কোনো পরিবর্তন হবে ভাইয়া? অতীতের অবচয়ের তো কোনো পরিবর্তন হবে না। কেন? কারণ অতীতে আমি 5 বছর ধরে অবচয় নির্ণয় করেছিলাম, আর আমি 22-এ এসে আমি আয়ুষ্কাল পরিবর্তন করছি, তাহলে অতীতের তো কোনো পরিবর্তন হবে না। তাহলে পরিবর্তনটা হবে কখন? বর্তমান কালের পরিবর্তন হবে, তাই না? আর ভবিষ্যৎকালের পরিবর্তন হবে। তাহলে ভবিষ্যৎকালে আপনি কি করবেন? 22 সালে যদি আপনি আয়ুষ্কাল পরিবর্তন করেন, তাহলে 23 সালে এসেও আপনি কি 6 বছর আয়ুষ্কাল ধরে আপনি অঙ্ক করবেন না? তার মানে কি? তার মানে হচ্ছে, মনে রাখবেন, একটা ফর্মুলা লিখে নেন, লিখেন, যদি অবচয়ের ক্ষেত্রে কোনো কিছুর পরিবর্তন করা হয়, তাহলে এর প্রভাব পড়বে কখন এর প্রভাব পড়বে ভাইয়া? চলতি বছর এবং ভবিষ্যৎ বছরগুলোতে। আমি কি বুঝাইতে পেরেছি ভাইয়া? অবচয়ের ক্ষেত্রে আপনি যদি কোনো কিছুর পরিবর্তন করেন, সে পরিবর্তন হইতে পারে ভগ্নাবশেষ মূল্যের, সেই পরিবর্তন হইতে পারে, রাইহান ভূতে ধরেছে, থাপ্পড় খেলে কি ভূত যাবে বলেন তো ভাই? তাহলে যদি অবচয়ের ক্ষেত্রে কোনো কিছুর পরিবর্তন করা হয়, সে পরিবর্তন হইতে পারে আয়ুষ্কালের, সে পরিবর্তন হইতে পারে ভগ্নাবশেষ মূল্যের, ঠিক আছে? যেটারই আপনি পরিবর্তন করেন না কেন, সেটার প্রভাব কিসের উপরে যেয়ে পড়বে? চলতি বছরে পড়বে আর ভবিষ্যৎ বছরে পড়বে, এবং অতীত বছরে কোনো প্রভাব পড়বে না, ঠিক আছে? তাহলে এখানে কি বলেছে? এখানে আছে অতীত হিসাবকালে, হবে না, চলতি ভবিষ্যৎ হিসাবকালে, রাইট। এই যে চলতি আর ভবিষ্যৎ, শুধু ভবিষ্যতে না, শুধু ভবিষ্যৎ না, চলতিতেও প্রভাব পড়বে, কোনোটি নয়তো হবেই না। বুঝতে পেরেছেন? মন খারাপ করেন না, কাকে যেন একটা কি কথা বললাম, মন খারাপ করেন না, হ্যাঁ, মন খারাপ করেন না। সবাই বুঝছেন ভাইয়া? সবাই বুঝছেন? এই নোটটা করে নেন, তাহলে কোনো কিছু ভাবতে হবে না। ওকে, হ্যাঁ, বর্তমানে তো হবে রে ভাই, চলতি মানেই তো বর্তমান। এই চলতি মানে যে বর্তমান, এটাও কি বলতে হবে? চলতি মানে যে বর্তমান, এটাও কি বলা লাগবে ভাই? বলেন তো, চলতি মানে তো বর্তমান রে ভাই। অবচয়ের হার নির্ণয়, অবচয়ের হার শুধুমাত্র নির্ণয় করা যায় সরলরৈখিক পদ্ধতিতে, আর হচ্ছে ক্রমরা সমান জের পদ্ধতিতে। ওকে, অবচয়ের হার নির্ণয় করা যায় না কোন কোন পদ্ধতিতে? অবচয়ের হার নির্ণয় করা যায় না বর্ষ সংখ্যা পদ্ধতিতে আর উৎপাদন একক পদ্ধতিতে। ক্লিয়ার ভাইয়া? তাহলে অবচয়ের হার নির্ণয় করা যায় সরলরৈখিক পদ্ধতিতে আর ক্রমরা সমান জের পদ্ধতিতে। অবচয়ের হার নির্ণয় করা যায় না কোন কোন পদ্ধতিতে? বর্ষ সংখ্যা পদ্ধতিতে, উৎপাদন একক পদ্ধতিতে। ওকে ভাইয়া? ওকে, এখন দেখেন, সরলরৈখিক পদ্ধতিতে অবচয় হার নির্ণয় করার সূত্র কি? 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ওকে ভাইয়া, 100% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। আর ক্রমরা সমান জের পদ্ধতিতে নির্ণয় করার সূত্র কি ভাইয়া? অঙ্ক করার সুবিধার্থে মনে রাখবেন 200% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ওকে,
200% ডিভাইডেড বাই আয়ুষ্কাল, ঠিক আছে, অর্থাৎ দ্বিগুণ হবে, দ্বিগুণ। কার দ্বিগুণ? সরল রৈখিকের দ্বিগুণ। সেই জন্য এর নাম হচ্ছে দ্বিগুণ ক্রমহ্রাসমানজের পদ্ধতিতে। কি ভাইয়া? দ্বিগুণ ক্রমহ্রাসমানজের পদ্ধতি। ওকে, ক্রমহ্রাসমানের আরেকটা নাম হচ্ছে সেই কারণেই কি দ্বিগুণ ক্রমহ্রাসমানজের পদ্ধতি। বোঝা গেছে ভাইয়া? বলেন। আবার এই বেয়াদবিগুলো কেন করেন রে ভাই? এই বেয়াদবিগুলো আবার কেন করেন? এই বেয়াদবিগুলো করতে নিষেধ করি, তারপরে এই বেয়াদবিগুলো করেন, মানে কনসেপ্টের বাইরে যেয়ে বেয়াদবিগুলো করেন। মানে আমি সরি টু, কি বলেন, এই খারাপ কথাগুলো যে বলছি আমি, হ্যাঁ, এই বেয়াদবিগুলো করেন, এই বেয়াদবিগুলো করবেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা নির্ণয় করতে পারবো। এখন দেখেন বিগত সালের প্রশ্ন এসেছে, দেখেন 88,000 টাকায় ক্রয় করা একটি যন্ত্র 7 বছর কর্মক্ষম থাকবে। তার মানে এটা কি ভাইয়া? 7 বছর যেহেতু কর্মক্ষম থাকবে, এটা হচ্ছে আয়ুষ্কাল। ওকে, উক্ত সময় পরে 4,000 টাকা বর্জ্য মূল্য পাওয়া যাবে। বর্জ্য মূল্য মানে কি? বর্জ্য মূল্য মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, ঠিক আছে? তাহলে এই জিনিসটা একটু মনে রাখবেন, বর্জ্য মূল্য মানে ভগ্নাবশেষ মূল্য। ওকে, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় করতে প্রাক্কালিত হার কত হবে? প্রাক্কালিত হার মানে কি ভাইয়া? অবচয়ের হার কত হবে সেটা জানতে চাচ্ছে। ওকে, তাহলে আমরা ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করি। সূত্র হচ্ছে কি 200% ভাগ আয়ুষ্কাল। আয়ুষ্কাল আছে কত? 7 বছর। ওকে, এখন এটা আমরা কেমনে কাটাকাটি করব, তাই না ভাইয়া? এটা আমরা এখন কেমনে কাটাকাটি করব, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা কেমনে কাটাকাটি করব দেখেন, খুব সহজে আমরা কাটাকাটি করব। এখানে আপনাকে কি করতে হবে জানেন? এই যে 7 দিয়ে 200কে ভাগ করতে হবে, ঠিক আছে? দেখেন 7 দুগুণে 14, এতটুকু করার পরে আপনি দেখবেন 2 দিয়ে অপশন কয়টা আছে? 2 দিয়ে অপশন দেখতে পাচ্ছি, এটা আছে, এটা আছে, এটা আছে, মানে এটা উত্তর হবে না, ঠিক আছে? এবার আসেন, বাকি থাকে কত? 6, একটা শূন্য নামান, কয়বার যায়? 7 8 56। ভাইয়া দেখেন তো 8 দিয়ে কোনো অপশন আছে কিনা? এই যে 28 একটাই অপশন আছে, চোখ বন্ধ করে এটা উত্তর, সম্পূর্ণ করা লাগবে না। আর যারা বোকার স্বর্গে বসবাস করে তারা আবার কি করবে জানেন? এখানে একটা দশমিক নিবে, দশমিক নেওয়ার পর এখানে 4 0, তাহলে কি করবে? তখন আবার এভাবে বের করবে, 5 7 35। ওকে, কত? 5 আর একটা শূন্য, দেখি 7 7 49, তারা এমনে মিলাবে, ঠিক আছে? এত করারই আমার দরকার নাই, আমার এত করার কোনোই দরকার নাই। আমি জাস্ট একটা পার্ট বের করব, করে অপশনের সাথে মিলাবো, যেটা মিলবে সেটাই উত্তর। ক্লিয়ার? ক্লিয়ার আমার কথা ভাইয়া? আমার কথা কি আমি বোঝাতে পেরেছি? সম্পূর্ণ করার আমার কোনো দরকার নাই। আমি আবারও বলি, উত্তর হচ্ছে 200/7, এটা বের করতে হবে। তো 7 দিয়ে 200কে ভাগ করেন, 7 দুগুণে কত? 14, 2 এসেছে, 2 দিয়ে অপশন কয়টা আছে? এটা আছে, এটা আছে, এটা আছে, তার মানে এটা উত্তর হবে না। তো যেহেতু আমি উত্তর পেলাম না, আবার একবার যেতে হবে। কত থাকে? 6 0, 7 8 56। ভাইয়া 28 দিয়ে কি কোনো অপশন আছে? ইয়েস, 28 দিয়ে দেখবেন একটাই অপশন থাকবে, এটাই উত্তর, আর কিচ্ছু করার দরকার নাই। ক্লিয়ার ভাইয়া? বলেন। ক্লিয়ার? রিটেনে সম্পূর্ণ করতে হবে, রিটেনে সম্পূর্ণ করতে হলে করবেন। বোঝা গেছে? হ্যাঁ, প্রাক্কালিত হার মানে অবচয়ের হার। পড়ানোর সময় তো বললাম রে ভাই, প্রাক্কালিত হার বলতে অবচয়ের হার নির্ণয় করতে বলেছে। হ্যাঁ, প্রাক্কালিত হার মানে অবচয়ের হার। তাছাড়া আর কি হার বের করবেন বলেন? ঠিক আছে, 28 দুইটা অপশনে থাকলে শেষ পর্যন্ত করতেন, তখন 3 পর্যন্ত বের করে দেখবেন আছে কিনা। ঠিক আছে, এখন দেখেন অবচয় নির্ণয় করা শিখতে হবে আমাদের। ঠিক আছে, অবচয় নির্ণয় করা শিখতে হবে। এখন আমরা যদি সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করি, হ্যাঁ, সরল রৈখিক পদ্ধতিতে অবচয় নির্ণয় করার সূত্র কি? বার্ষিক অবচয় সমান সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই আয়ুষ্কাল। ওকে, এই সূত্র দিয়েও করতে পারবেন। আবার যদি অবচয়ের হার দেয়া থাকে তাহলে কি করবেন? অবচয়ের হার দেয়া থাকলে বার্ষিক অবচয় সমান সম্পদের
অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য গুণন অবচয় হার। ওকে ভাইয়া, এই সূত্রটা আমি কখন ইউজ করব? যখন অবচয় হার দেওয়া থাকবে প্রশ্নে। ওকে, আর এই সূত্র আমি কখন ইউজ করব? যখন হার দেয়া থাকবে না। বোঝা গেছে? তাহলে সরলরৈখিক পদ্ধতিতে আমরা এই দুইটা পদ্ধতিতে অঙ্ক করতে পারবো। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছেন? বলেন, সবাই বুঝতে পেরেছেন? বলেন, সবাই বুঝতে পেরেছেন? প্রশ্নের উপরে রাপ করবেন। বেকুবের মতো এত প্রশ্ন করেন কেন ভাই বলেন তো? রাপ কোথায় করবেন সেটা নিয়ে তো আলোচনা আছে। যেটা বোঝাচ্ছি এটা বোঝেন। ওকে, প্রশ্নের উপরে রাপ করবেন। ওকে, আমি ক্লাস শুরুর আগেই বলেছিলাম যে ক্লাসের বাইরে আজকে কোনো প্রশ্নই করা যাবে না। ঠিক আছে, রাপ কোথায় করবেন এটা নিয়ে তো আলোচনা আছে। পরীক্ষার হলে কেমনে অঙ্ক করবেন, কেমনে ম্যাথের প্রবলেম বের করব, ক্যালকুলেটারে কেমনে করব, এগুলো নিয়ে তো কথা আছে। ঠিক আছে, তো বেকুবের মতো প্রশ্ন করেন না। হ্যাঁ, সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? আচ্ছা, তাহলে এই দুইটা সূত্র ইউজ করব। যদি অবচয়ের হার দেওয়া থাকে এই সূত্র ফেলবো, অবচয়ের হার দেওয়া না থাকলে এই সূত্র ফেলবো। ক্লিয়ার ভাইয়া? ওকে, এবার আসেন, যদি আমাদের কি দেওয়া থাকে? ক্রমহ্রাস সমান জের পদ্ধতি। এবার আমরা শিখব কি? ক্রমহ্রাস সমান জের পদ্ধতি। ওকে, ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে অবচয় নির্ণয় করতে একটাই ফর্মুলা, সেটা হচ্ছে অবচয়ের হার দিয়ে বের করতে হবে। তাহলে ফর্মুলাটা কেমন জানেন? প্রথম বছর, শুধুমাত্র প্রথম বছর। প্রথম বছরে আমরা কি করব? সম্পদের অর্জন মূল্য গুণন অবচয় হার। ওকে, গুণন কি ভাইয়া? অবচয় হার। এখানে কিন্তু ভাইয়া ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া যাবে না। দ্বিতীয় বছর থেকে আমরা কি করব ভাইয়া? সম্পদের অর্জন মূল্য মাইনাস পুঞ্জীভূত অবচয়। ওকে, গুণন অবচয় হার। বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন, সবাই বুঝছেন? সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, হার আর আয়ুষ্কালের মধ্যে যে কোনো একটা থাকবে। তাহলে প্রথম বছর যখন আমরা অবচয় নির্ণয় করব, প্রথম বছরে তো পুঞ্জীভূত অবচয় থাকে না, তো সেই জন্য আমরা কি করব? অর্জন মূল্যের সাথে শুধুমাত্র অবচয়ের হার গুণ করে দিব, তাহলে আমরা অবচয় নির্ণয় করে ফেলবো। আর দ্বিতীয় বছর থেকে যখন অবচয় নির্ণয় করব, তখন অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিব। অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত বা অবচয় বাদ দিলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে বহিমূল্য বা বইমূল্য। এই বইমূল্যের সাথে কি করব? অবচয়ের হারকে গুণ করে দিব। তাহলে আমরা দ্বিতীয় বছর থেকে আমরা এই নিয়মে অবচয় ধরতে থাকবো। বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই বুঝতে পেরেছেন? দ্বিতীয় বছরেরটা বুঝতে পারেননি? না বুঝার তো কিছু নাই। সম্পদের অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিবেন, অঙ্ক করব তখন বুঝেন। ঠিক আছে, এখন খালি খাতায় নোট করেন। সম্পদের অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিব, দিয়ে কি করব? অবচয়ের হার দিয়ে গুণ করব। ওকে, আর সম্পদের অর্জন মূল্য থেকে পুঞ্জীভূত অবচয় বাদ দিলে আমরা যেটা পাই তার নাম হচ্ছে বইমূল্য। তাহলে বইমূল্যের সাথে যদি আমরা অবচয়ের হার গুণ দিই, তাহলে দ্বিতীয় বছর থেকে আমরা অবচয় নির্ণয় করতে পারবো। ওকে, এটা খাতায় লিখে রাখেন, আমি যখন অঙ্ক করাবো তখন আমরা করব। ঠিক আছে? হ্যাঁ, পুঞ্জীভূত অবচয় প্রথম বছরের অবচয়টা। এবার আসেন বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। ঠিক আছে, ইংরেজিতে বলে সাম অফ দ্য ইয়ার ডিজিট, সাম অফ দ্য ইয়ার ডিজিট। ওকে, সাম অফ দ্য ইয়ার ডিজিট মেথড। ওকে, আচ্ছা, এটা তাহলে আমরা অবচয় কিভাবে বের করব? লিখে নেন এগুলো। বার্ষিক অবচয় সমান সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ওকে, ডিভাইডেড বাই n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2
গুণন n মাইনাস টি প্লাস ওয়ান, গুণন n মাইনাস টি প্লাস ওয়ান। ঠিক আছে, লিখে নেন। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই, এর মতো সহজ জিনিস আর নাই, এমনি শেখাবো, এর মতো আর সহজ জিনিস নাই। এখন n মানে কি? n মানে হচ্ছে আয়ুষ্কাল, ঠিক আছে, আর টি, টি মানে হচ্ছে সময়। ওকে, লেখা হয়েছে ভাইয়া? প্যারা নেওয়ার কোনো চিন্তা নাই, যেগুলো লিখতে বলছে লিখেন, অঙ্ক এমনি হয়ে যাবে। প্যারা নেওয়ার কোনো কারণ নাই, যতদিন বেঁচে আছি, আল্লাহ যতদিন বাঁচাই রেখেছে, অ্যাকাউন্টিং নিয়ে প্যারা নিতে হবে না। ওকে, লিখেন খালি। কোন লেখাটা বুঝতে পারছেন না ভাইয়া? সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 গুণন n মাইনাস টি প্লাস ওয়ান। সবাই বুঝছেন? না, কোনো প্রশ্ন করতে পারেন না। ঠিক আছে, সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, গেল এটা। ঠিক আছে, আচ্ছা, বাকি থাকলো কি? উৎপাদন একক পদ্ধতি, রাইট? বাকি থাকলো হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। বার্ষিক অবচয় সমান মোট উৎপাদন ক্ষমতা। ঠিক আছে, কি দিয়ে ভাগ দিব? মোট উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ দিব। আর গুণ দিব কি দিয়ে ভাইয়া? উক্ত বছরে প্রকৃত উৎপাদন, উক্ত বছরে প্রকৃত উৎপাদন। ওকে, এগুলো লিখেন, লেখার জন্য লিখেন, আমি বুঝাই দিব, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। বার্ষিক অবচয় সমান সম্পদের অর্জন মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই মোট উৎপাদন ক্ষমতা গুণন উক্ত বছরে প্রকৃত উৎপাদন। ওকে ভাইয়া, উক্ত বছরে প্রকৃত উৎপাদন কি জিনিস না জিনিস, মোট উৎপাদন কি জিনিস, এগুলো আমি অঙ্ক যখন সলভ করাবো তখন বোঝাবো। ওকে ভাইয়া, কনসেপ্ট ক্লিয়ার? বলেন। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? ওকে, অঙ্কে আসি। দেখেন, রাবি 23-24 প্রশ্ন কি বলেছে দেখেন। 1 জুলাই 2020 তারিখে একটি মেশিন 50,000 টাকায় ক্রয় করা হয়, যার আয়ুষ্কাল ছিল 10 এবং অবশিষ্ট মূল্য ছিল 2500 টাকা। হিসাবকাল শেষে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত হলে সরলরৈখিক পদ্ধতিতে 2020 সালের অবচয় কত? ওকে, আচ্ছা, তাহলে দেখেন আমাদের কোন পদ্ধতি? সরলরৈখিক পদ্ধতি। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের সূত্র কি ভাইয়া? বার্ষিক অবচয়ের সূত্র হচ্ছে সম্পদের অর্জন মূল্য 50,000 টাকা দিয়ে কিনেছে, আনুষঙ্গিক কি আর কোনো খরচ আছে? আনুষঙ্গিক আর কোনো খরচ নাই, দ্যাট মিনস এটি অর্জন মূল্য। এখান থেকে বাদ দিব কি ভাইয়া? সরলরৈখিক পদ্ধতিতে এই যে অবশিষ্ট মূল্য মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য কত আছে? 2500 টাকা আছে। এটাকে আমি ভাগ দিব কি দিয়ে ভাইয়া? আয়ুষ্কাল দিয়ে ভাগ দিব। আয়ুষ্কাল হচ্ছে 10 বছর। তাহলে কত হয় দেখি তো আমরা। 50,000 থেকে 2,500 বাদ দিলে হয় 47,500। ওকে, 47,500কে যখন আমি 10 দিয়ে ভাগ করব, এই যে 1 শূন্য কাটেন 1 শূন্য কাটেন, থাকে কত বলেন তো? থাকে হচ্ছে আমাদের 4750 টাকা। এই 4750 টাকা হচ্ছে 1 বছরের অবচয়। ওকে,
এই 4750 টাকা হচ্ছে 1 বছরের অবচয়। কিন্তু সম্পদটা আমি কিনেছি কয় তারিখে? 1 জুলাই 2020 তারিখে। অবচয় ধরতে বলছে আমার 31শে ডিসেম্বর তারিখে, 31শে ডিসেম্বর 2020 তারিখে। তাহলে আমাকে উত্তর করতে হবে কয় মাসের অবচয় বের করতে হবে? 6 মাসের অবচয় বের করতে হবে। তো সেই জন্য আমরা 4750কে আমরা কি করব? 47কে 50কে আমরা গুণ দিব 6/12 দিয়ে। ঠিক আছে, তাহলে 6/12 দিয়ে যদি গুণ দিই, 6 দুগুণে 12, দ্যাট মিনস আমার 2 দিয়ে ভাগ করতে হবে কাকে? 4750কে। তাহলে 2 দুগুণে কত? 4, থাকে কত? 7, 3 দুগুণে কত? 6, কত থাকে? 1, 5, 7 দুগুণে কত? 14, 1, 0, তাহলে 5 দুগুণ 10। ঠিক আছে, উত্তর কত হবে? 2375 টাকা। উত্তর কত হবে? 2375 টাকা। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছি? উত্তর হবে কত? 2375 টাকা। এখন দেখি অপশনে কি আছে। এই যে দেখেন, অপশনে কিন্তু 4750 টাকাও ছিল, 2350 টাকাও ছিল। যারা বোকাচন্দ্র তারা যে 6 মাসের অবচয় ধরতে বলেছে এটা খেয়াল না করে এটা দাগাবে। ঠিক আছে, এখন দেখেন এই অঙ্কটা আমাদের কি করে করলাম আমরা। দেখেন অঙ্কটা আমরা করেছি, 1 বছরের অবচয় বের হয়েছে 4750 টাকা। 1 বছরে যদি 4750 টাকা হয়, আমাকে তো 6 মাসের অবচয় ধরতে হবে। তার মানে কি 6/12, 6/12 মানে কি 6 দুগুণে কাটলে 6 দুগুণে 12, তাহলে আমাকে 2 দিয়ে ভাগ করতে হবে কাকে? 4750কে। 2 দুগুণে 4, দেখেন তো 2 দিয়ে অপশন কয়টা আছে? 2 দিয়ে অপশন দেখবেন 2টা আছে, এটা একটা, এটা একটা। ঠিক আছে, এবার যাই, বাকি থাকে 7, তাহলে 3 দুগুণে কত? 6। ভাইয়া 23 দিয়ে অপশন কয়টা আছে ভাইয়া? 23 দিয়ে অপশন একটাই আছে, দ্যাট মিনস এটাই উত্তর, আর যাওয়া লাগবে না। দেখছেন আমি কি বোঝাতে পেরেছি ভাইয়া? বলেন, আমি কি বোঝাতে পেরেছি? 23 দিয়ে অপশন একটাই আছে, দ্যাট মিনস এটাই আমার উত্তর। ওকে, 23 দিয়ে উত্তর একটাই আছে, সেজন্য এটাই আমার উত্তর। কিন্তু যারা চালাক ছেলে মেয়ে আছে তারা জানে যে 4750কে অর্ধেক করলে 2375 হয়, এটা মনে মনে করা যায়। হৃদয় খান, হ্যাঁ, নেক্সট টাইমে কমেন্টগুলো একটু চিন্তা ভাবনা করে করতে হবে। ঠিক আছে হৃদয় খান, সবাই বুঝতে পেরেছেন? ওকে ওকে, তাহলে সম্পূর্ণ আমার করার দরকার নাই, শুধুমাত্র ঢাবিতেই কি থাকবে? ম্যাথ থাকবে। আর ঢাবির ম্যাথগুলো এরকম কোনো ম্যাথ থাকবে না, এটা অন্য টাইপ ম্যাথ থাকবে, অন্য টাইপ ম্যাথ থাকবে যেটার সাথে এটার কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, শুধুমাত্র ঢাবিতে 8টা রিটেন থাকে, 8টা রিটেনের মধ্যে সর্বোচ্চ 3 থেকে 4টা ম্যাথ দিবে। ওকে, তার বেশি না। তো এই 3-4টার জন্য আমার মাথা খারাপ করে লাভ নাই, আমার এমসিকিউ থাকবে বেশি। তো এমসিকিউ থাকলে যে টেকনিক শেখাই দিলাম এই টেকনিক অবলম্বন করবেন, আপনাকে তাহলে ওই ডিটেল শেষ পর্যন্ত অঙ্ক করা লাগবে না, তার আগে উত্তর বের হয়ে চলে আসবে। ওকে ভাইয়া, ওকে। নেক্সটে যাই, দেখি যদি একটি গাড়ির বর্তমান মূল্য 1 লাখ টাকা হয়, 5 বছর পরে গাড়িটির ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা হয়, তাহলে মাসিক অবচয়ের মান কত হইল? গুচ্ছ 22-23 কি বলেছে ভাইয়া? মাসিক অবচয়ের পরিমাণ, মাসিক। ওকে, আচ্ছা মাসিক অবচয় বের করব, তার আগে আমরা বার্ষিক অবচয় বের করি। ভাইয়া কোনো পদ্ধতির কথা বলেছে এখানে? বলেন তো, এই প্রশ্নে কি কোনো পদ্ধতির কথা বলেছে? কোনো পদ্ধতি যদি না বলে তাহলে আমাদের কোন পদ্ধতি হবে ভাইয়া? অবশ্যই সরলরৈখিক হবে। তাহলে 1 লাখ টাকার সম্পদ, এখান থেকে আমি মাইনাস করব কাকে ভাইয়া? ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকাকে মাইনাস করব। ওকে, করলাম। করার পরে আমি কি করব? আয়ুষ্কাল দিয়ে ভাগ দিব। আয়ুষ্কাল কয় বছর? 5 বছর। তাহলে দেখেন কত হয়? 80,000। 80,000কে 5 দিয়ে যদি ভাগ করি, 5 ষোলো 80, কত হয়? 16,000 হয়। ঠিক আছে ভাইয়া, কত হয়? 16,000 হয়। দেখেন 5 একে 5, তাহলে 5 একে 5, বাকি থাকে 3, আর এখানে 0, 5 6 30 মিলে গেল, আর শূন্য কয়টা? 3টা শূন্য, 16,000। ওকে, আচ্ছা, দ্যাট মিনস এই 16,000 হলো বার্ষিক অবচয়। কি অবচয়? বার্ষিক অবচয়। জানতে চেয়েছে মাসিক অবচয় কত, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা যেহেতু মাসিক অবচয় বলেছে, তাহলে আমরা জানি কি 12 মাসে 1 বছর, তাহলে আমরা এখন 12 দিয়ে ভাগ করে দিব কাকে? 16,000কে ভাগ করে দিব, তাহলে 1 মাসের অবচয় পেয়ে যাব। তাহলে 12কে কত? 12। ওকে, বাকি থাকে কত? দেখেন অপশন বের করলাম, দেখেন 12 দিয়ে ভাগ করব কাকে? 16,000কে ভাগ করব। ঠিক আছে, 12কে কত? 12, বাকি থাকে কত? 4 0। ঠিক আছে, তো 1 বের হয়েছে। প্রতিটা অপশনেই কি আছে?
1 আছে, শুধু এটাতে নাই, তার মানে এটা উত্তর হবে না। বাকি থাকে 40। 3 12 কত? 36। ভাইয়া দেখেন তো 13 দিয়ে অপশন কয়টা আছে? 13 দিয়ে অপশন একটাই আছে, দ্যাট মিনস এটা উত্তর। বুঝাতে পেরেছি ভাইয়া? 13 দিয়ে অপশন একটাই আছে, রাইট? 13 দিয়ে অপশন একটাই আছে, দুইটা কি পেয়েছি? এটা তো 16 হবে না, এটা তো 17 হবে না, 13 দিয়ে কিন্তু অপশন একটাই আছে, এটাই হবে। করে দেখেন উত্তর এটাই আসবে। থাকে কত? 4, আরেকটা শূন্য নামান, তাহলে কত? আবার 3 12 কত? 36, আরো একটা শূন্য নামান, কতবার যাবে? 3 12 36, আর তো শূন্য নাই, তাহলে এবার দশমিকের খেলা খেলতে হবে। ঠিক আছে, এভাবে করেন, এটাই আসবে উত্তর। সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই বুঝতে পেরেছেন? বলেন। সব করার দরকার আছে আমাদের। হে যে ম্যাথের বস চলে এসেছে, এসে লজ্জা দিচ্ছে। ম্যাথের ব্যাস চলে আসে লজ্জা দিচ্ছে। দেখেন, সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে দেখেন, আমাদের এত ম্যাথ নিয়ে মাথা খারাপ করার কোনো দরকার নাই, ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু ভাইয়া নর্মাল গুণভাগ যদি না পারেন তাহলে এটা আপনার জন্য লজ্জার। আপনি নর্মাল গুণভাগ পারেন না, আপনি যোগ বিয়োগ পারেন না, তাহলে এটা লজ্জার। বাসায় যদি ছোট ভাই বোন থাকে তাহলে নর্মাল গুণভাগগুলো শিখে নেবেন। ওকে, এই নর্মাল গুণভাগ তো আমি শেখাবো না। ওকে ভাইয়া? ওকে, তাহলে এটা ক্লিয়ার হয়েছে কনসেপ্ট? আচ্ছা, এখন ভাইয়া দেখেন, এই প্রশ্নটা আরো সহজে করা যায়। এই প্রশ্নটা আরো সহজে করা যায় কেমনে জানেন? আমি কি করলাম? আমি আগে অবচয় ধরলাম, তাই না ভাইয়া? আমি আগে অবচয় ধরলাম। 1 লাখ টাকা থেকে আমি কি করলাম ভাইয়া? 20,000 টাকা বাদ দিলাম, বাদ দিয়ে কি করলাম? 5 দিয়ে ভাগ করলাম, করে 16,000 টাকা বার্ষিক অবচয় বের হইলো। এখন এই 16,000কে আমি 12 দিয়ে ভাগ দিলাম, দিয়ে উত্তর বের করলাম, তাই না? এই জিনিসটা আরো সহজে একবারে করা যায়। কিভাবে জানেন? দেখেন, বলেছে মাসিক অবচয় কত, তাই না? মাসিক অবচয়, তাহলে 5 বছরে কত মাস হয় বলেন তো? 5 বছরকে মাসে ভাগ করে নেন, 5 12 60, কয় মাস হয় ভাইয়া? 60 মাস হয়। তা আমরা কি এটাকে এইভাবে লিখতে পারি? 1 লক্ষ মাইনাস 20,000 ভাগ 60, এটা কি লিখতে পারি? তাহলে উত্তর একবারে বের হয়ে যাবে। দেখেন তাহলে কি হবে? 60 ভাগ 80,000, 60 কে 60, কত থাকে ভাইয়া? 20 থাকে, আরেকটা শূন্য নিয়ে নেন, তাহলে 3 6 18, 160। দেখেন তো 13 দিয়ে কোনো অপশন আছে কিনা? এই যে 13 দিয়ে অপশন একটাই আছে, এটাই উত্তর। একবারে হয়ে গেল, বুঝছেন? যেহেতু মাসিক অবচয় বলেছে, বছরকে আপনি মাস বানাই নেন, তাহলে আপনাকে ডাবল আর কষ্ট করা লাগবে না। যেটা আপনার কাছে ইজি মনে হয় সেটা দিয়ে অঙ্ক করবেন। ওকে, যেটা আপনার কাছে ইজি মনে হয় সেটা দিয়ে করবেন। এইভাবেও যে করা যায় আমি সেটা দেখাইলাম। ওকে, এইভাবেও যে করা যায় আমি সেটা আপনাকে দেখাইলাম। ওকে, যেহেতু মাস বলেছে, চালাকি করে ফেলবেন। মাস মানে কি? আরে বছরকে মাস বানা, হয়ে গেল কত? 60। এবার 60 মাস দিয়ে ভাগ দেন। আমি এখানে 5 দিয়ে ভাগ দিতাম আগে, তাহলে বছরের অবচয় বের হচ্ছে। আমি যখন 60 দিয়ে ভাগ দিব তখন মাসিক অবচয় বের হবে। বোঝা গেছে ভাইয়া? যেটা ভালো লাগে করবেন। হ্যাঁ, তো এত প্যারা নেওয়ার দরকার নাই যে ভাইয়া ম্যাথ কি করে করবো না করবো। ভাই বিপদ যেখানে আছে সেখান থেকে বের হওয়ারও রাস্তা আছে, প্যারা নিয়েন না। আমি জাস্ট একটা কথা বলছি, প্যারা নেওয়ার কোনো দরকার নাই, ইজি থাকেন, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে হইলো তাই না? এবার দেখেন, এবার আমাদের ঢাবি 14-15। ঠিক আছে, দেখেন কি বলেছে। একটি যন্ত্রপাতির ক্রয় মূল্য 5 লক্ষ টাকা, পরিবহন খরচ 50,000 টাকা, সংস্থাপন ব্যয় 20,000 টাকা, প্রত্যাশিত আয়ুষ্কাল 4 বছর, অবশিষ্ট মূল্য 35,000 টাকা। ক্রমহ্রাসমান উদ্বৃত্ত পদ্ধতিতে দ্বিতীয় বছরের অবচয় কত টাকা? তাহলে কোন পদ্ধতিতে অবচয় ধরতে বলছে ভাইয়া? ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধরতে বলেছে। কোন বছরের? দ্বিতীয় বছরের। তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে কি দ্বিতীয় বছরের অবচয় একসাথে ধরা যায়? যায়, কিন্তু ক্যালকুলেটর লাগবে। আর হাতে কলমে করলে একবারে আমি পারবো না, আমাকে 2 বারেই করতে হবে। ঠিক আছে, এখন দেখি। ঠিক আছে, হ্যাঁ, সূত্র তো মনে রাখতেই হবে, সূত্র ছাড়া কিছুই হবে না। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি। ঠিক আছে ভাইয়া, দেখেন তাহলে সম্পদের ক্রয় মূল্য আগে বের করি। 5 লাখ টাকা দিয়ে একটি সম্পদ কিনলো, পরিবহন খরচ সম্পদ ব্যবহারের আগের খরচ, তাহলে এটা যোগ হবে। সংস্থাপন ব্যয় সম্পদ ব্যবহারের আগের খরচ, তাহলে এটিও যোগ হবে। ওকে, তাহলে কত হইল? আর কোনো খরচ আছে? নাই। তাহলে আমাদের সম্পদের অর্জন মূল্য হলো 5,70,000 টাকা, রাইট? 5,70,000 টাকা আমার কি বের হলো ভাইয়া? সম্পদের অর্জন মূল্য বের হলো। এখন দেখেন, সম্পদের অর্জন মূল্য যে 5,70,000 টাকা বের হলো,
এখন কোন পদ্ধতিতে অবচয় ধরতে বলেছে? ক্রমহ্রাসমানে। তাহলে ক্রমহ্রাসমানে অবচয় ধরতে কি লাগবে? অবচয়ের হার লাগবে। তো হারটা বের করে নি। হারের সূত্র কি? 200% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে কত হবে ভাইয়া? 50% হবে, রাইট? কত হবে ভাইয়া? 50% হবে। ক্লিয়ার এই পর্যন্ত? এই পর্যন্ত ক্লিয়ার ভাইয়া? এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এই পর্যন্ত কি ক্লিয়ার বলেন? এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার, ঠিক আছে? এবার আসি আমরা অঙ্ক করতে। তাহলে প্রথম বছর ক্রমহ্রাসমানের যে আমি সূত্র লিখে দিয়েছিলাম, প্রথম বছরের অবচয় কেমনে ধরে ভাইয়া বলেন তো? প্রথম বছরের অবচয় কেমনে ধরে ভাইয়া? প্রথম বছরের অবচয় ধরে সম্পদের অর্জন মূল্যকে আমরা গুণ দিব কি দিয়ে? 50 দিয়ে। দেখেন 5,70,000 টাকা গুণন 50%। ভাইয়া 50% আমি করতে পারি না, তাহলে 50% মানে অর্ধেক। 50% মানে কত? অর্ধেক। তাহলে 1/2। ঠিক আছে ভাইয়া, 1/2। তাহলে অবচয় কত হবে বলেন? এই যে একটা সংখ্যা, সংখ্যাটা কত ভাইয়া? 5,70,000, তাই না? 5,70,000 একটা সংখ্যা, তারপরে 3টা শূন্য। আমি 570কে 2 দিয়ে ভাগ করব, ওকে? 2 দুগুণে 4, কত থাকে? 1 7। 8 দুগুণে কত ভাইয়া? 16, কত থাকে? 1 0, তাই না? তাহলে 5 দুগুণে 10, কত হইল? 285 হইল, তাই না? তাহলে লিখবেন 285। লেখার পর কয়টা শূন্য আছে? 3টা। এই 3টা শূন্য বসাই দেন। তাহলে প্রথম বছরের অবচয় কত বের হলো? এটা প্রথম বছরের অবচয় বের হলো 2,85,000 টাকা। ওকে ভাইয়া? দ্বিতীয় বছরের অবচয় ধরেন। দ্বিতীয় বছরের অবচয় আমি কি শেখাইছিলাম? সম্পদের অর্জন মূল্য 5,70,000। এই থেকে আপনি বাদ দিবেন পুঞ্জীভূত অবচয়। পুঞ্জীভূত অবচয় মানে কি? বিগত যত বছরের অবচয় ধরেছেন সেটা। বিগত কয় বছরের অবচয় ধরেছেন? 1 বছরের অবচয়। তাহলে 1 বছরের অবচয় কত? 2,85,000। দ্যাট মিনস 2,85,000 টাকায় পুঞ্জীভূত অবচয়। সেটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। এই যে বাদ দিলাম, দিয়েছি। এবার গুণ করব কি দিয়ে? অবচয়ের হার দিয়ে। অবচয়ের হার কত? 50%। 50% মানে কত? অর্ধেক, 1/2। এখন 5,70,000 থেকে 2,85,000 বাদ দিলে 2,85,000 টাকাই থাকে, ওকে? এখন এই 2,85,000 টাকার অর্ধেক করবেন আপনি, ঠিক আছে? তাহলে 2,85,000 টাকার অর্ধেক করি আমি, তাহলে হয়ে যাবে। তাহলে আমি কি বলেছি ভাইয়া? আমি বলেছি পূর্ণ যে সংখ্যাটা, এটাকে 2 দিয়ে ভাগ করেন। 2 দিয়ে আমি ভাগ করব কাকে? 285-কে। 2 1-কে কত? 2, বাকি থাকে কত? 8। 4 দুগুণে কত? 8। ভাইয়া দেখেন তো 14 দিয়ে কোনো অপশন আছে? 14 দিয়ে কি কোনো অপশন আছে ভাইয়া? 14 দিয়ে একটাই অপশন আছে, চোখ বন্ধ করে এটা উত্তর। 14 দিয়ে একটাই অপশন আছে, আছে না ভাইয়া? তাহলে চোখ বন্ধ করে এটা উত্তর। ভাইয়া কেমনে একটু বুঝান। তাহলে বুঝাই। এই যে 5, তাহলে কত? 2 দুগুণে 4, বাকি থাকে কত? 1 থাকে, ঠিক আছে? তার মানে 142। দেখেন তো 142, যে মিলছে 142। এরপরে শূন্যগুলো বসান, দিয়ে ক্যালকুলেট করেন, দেখবেন 142 সামথিংই আসবে। বুঝতে পেরেছেন সবাই ভাইয়া? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? 14 দিয়ে একটাই অপশন আছে, আছে না ভাইয়া? তাহলে এটাই হবে উত্তর। সবাই কি বুঝছে? বলেন। তাহলে এত কি আমার বের করার দরকার আছে ভাইয়া? আমি তো 2 ডিজিট বের করলে উত্তর বের হয়ে যাচ্ছে। এখন যদি আমি দেখি 14 আছে 2টা অপশনে, একটাতে আছে 142, একটাতে আছে 147, তখন আমি কি করব? তখন আমি 3 ঘর পর্যন্ত যাব। ভাইয়া সাধারণত 3 ঘর পর্যন্ত থাকে না, তারপরেও যদি থাকে সর্বোচ্চ 3 ঘর পর্যন্তই থাকবে। এর বেশি দেখবেন যে আর সংখ্যা মিলবে না, মিলবে না, মিলবে না। ঠিক আছে? বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইভাবে ক্যালকুলেশন প্র্যাকটিস করতে হবে, করতে করতে এমনি হয়ে যাবে। খুব বেশি ম্যাথ আসবে না, এর জন্য মাথা খারাপ করেও লাভ নাই। অনেক ম্যাথ এমনিই পারবেন, আর এগুলো গুণ ভাগ করা শিখতে হবে। এই যে টেকনিকগুলো শেখাচ্ছে না, রাতারাতি ইমপ্রুভ হবে না। কোনো ছেলেপেলে এগুলো জানে না, আস্তে আস্তে শিখতে শিখতে হয়ে যায়। ওকে ভাইয়া শোনেন, একটা কথা আমি বলি, হ্যাঁ, সেটা হচ্ছে আজকে ক্লাস হইল না, আপনারা যে ভুলটা করেন, আজকে ক্লাসের পরে আমি যে ক্লাস লেকচারের যে শিট দিব, হ্যাঁ, আজকে আমি শিট দিব 2টা। শিট 1 হচ্ছে এই ক্লাসের স্লাইড দিব, আরেকটা আমি দিব শিট হিসাবে, মানে সেম জিনিস আমি একটা শিট হিসাবে দেব। আপনার কাজ হবে ক্লাসটা ফলো করা, যা যা বলেছি নোট করেছেন সেই নোট, আর এই 2টা শিট নিয়ে পড়াশোনা করা। আজকে আপনি কখনো খবরদার বিগত সালের প্রশ্ন প্র্যাকটিস করতে যাবেন না। শুধুমাত্র আমার এই শিটগুলোতে যে যে উপাদান দেয়া আছে, এই উপাদানই আপনি প্র্যাকটিস করবেন আজকে। আমি বলেছি না 3টা ক্লাস নিব, 3টা ক্লাস যখন শেষ হবে
তখন আপনি মেডিসিন বইয়ের প্রশ্ন প্র্যাকটিস করবেন। আমার কথা কি বোঝা গেছে? তখন আপনি মেডিসিন বইয়ের প্রশ্ন প্র্যাকটিস করবেন। আপনি মেডিসিন বইয়ের প্রশ্ন আজকে ক্লাসের পরেই প্র্যাকটিস করতে যাবেন না। বোঝা গেছে? ওকে, ক্লিয়ার ভাইয়া? নেক্সটে যাই, দেখি কি বলেছে। রাবি 23-24-এর প্রশ্ন, অর্থাৎ এই বছরের প্রশ্ন এসেছে। দেখেন নোমান কোম্পানি 1 জানুয়ারি এত সালে একটি সরঞ্জাম ক্রয় করে। সরঞ্জামটির ক্রয় মূল্য 60,000 টাকা, আয়ুষ্কাল 8 বছর, অবশিষ্ট মূল্য এত। 23 সালের দ্বিগুণ ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে সরঞ্জামটির অবচয় কত, তাই না? ক্রমহ্রাস সমান জের পদ্ধতিতে। তাহলে আমরা দেখি সম্পদের মূল্যটা কত। সম্পদের মূল্য হচ্ছে 60,000 টাকা। ওকে, আচ্ছা, সম্পদ কিনেছেন 1 জানুয়ারি 2022-এ, আর জানতে চাচ্ছে 23 সালের অবচয় কত। দ্যাট মিনস দ্বিতীয় বছরের অবচয় কত সেটা জানতে চাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে 60,000 টাকা অর্জন মূল্য, আর কোনো কি নাই, আর কোনো ব্যয় নাই। আচ্ছা, এখন আমার কি লাগবে? অবচয়ের হার লাগবে। তাহলে অবচয়ের হার বের করি। 200% ডিভাইডেড বাই আয়ুষ্কাল। তাহলে 8 দুগুণে কত? 16। ওকে ভাইয়া, বাকি থাকে কত? 4, তাই না ভাইয়া? বাকি থাকে হচ্ছে 4 আমাদের। তাহলে এখানে কত হবে ভাইয়া বলেন তো? 4 আর একটা 0, তাই তো নাকি? তাহলে কত হবে? 5 8 কত? 40 হবে না ভাইয়া? তাহলে কত হবে বলেন তো? 25%। তাহলে অবচয়ের হার কত হবে ভাইয়া? 25%। ওকে, এখন ভাইয়া 25% দিয়ে আমি অবচয় নির্ণয় করা জানি না। 25% মানে হবে 1/4। কত ভাইয়া? 25% মানে হচ্ছে 1/4। ঠিক আছে, 25% মানে 1/4। তাহলে প্রথম বছরের অবচয় কত হবে? 4 দিয়ে আমরা যদি কাটি, 4 15 60, কয়টা শূন্য থাকে? 3টা শূন্য। তাহলে প্রথম বছরের অবচয় কত টাকা? 15,000 টাকা। দ্বিতীয় বছরের অবচয় বের করতে বলেছে। তো দ্বিতীয় বছরের অবচয় মানে কি? অর্জন মূল্য থেকে আমরা কি করব? মাইনাস করব। কাকে? পূর্ববর্তী বছরের অবচয়কে। পূর্ববর্তী বছরের অবচয় আছে কত টাকা? 15,000 টাকা। করলাম, গুণ দিব কি দিয়ে? 1/4 দিয়ে গুণ দিব। ঠিক আছে, তাহলে কত হবে ভাইয়া? এখানে হবে 45,000 টাকা। এই 45,000-কে গুণ দিব কি দিয়ে? 1/4 দিয়ে। দ্যাট মিনস আমাকে এখন কি করতে হবে ভাইয়া? এখন আমাকে করতে হবে কি? 4 দিয়ে 45,000-কে আমি কি করব? ভাগ করব। 4 1 কত? 4। ভাইয়া দেখি তো 1 দিয়ে অপশন আছে কিনা। 1 দিয়ে অপশন এখানে একটা পেয়েছি, এখানে একটা পেয়েছি, তার মানে আরো একটু যাই। বাকি থাকে কত? 5। 2 দুগুণে কত? 4। ভাইয়া দেখেন তো 12 আছে কিনা অপশনে। অপশনে কি 12 আছে? অপশনে তো 12 নাই, তাই না? তাহলে কি অপশন তুলতে ভুল করলাম না প্রশ্ন ভুল করলাম বলেন? প্রশ্ন কি ভুল করেছি? উত্তর মিলে না কেন? তার মানে কোথাও কি গ্যাঞ্জাম করলাম বলেন তো? কোথাও কি ভুল করলাম? আচ্ছা, সরি। 4 1 4 5, তাহলে তো এখানে 2 কেন দিলাম রে ভাই? 4 1 4, তাহলে এখানে থাকে কত? এখানে থাকে হচ্ছে 5। তাহলে কি হবে? 5 থাকে, তার মানে একবার যাবে। 4 1 4। ভাইয়া 11 দিয়ে কি কোনো অপশন আছে? দেখেন তো, 11 দিয়ে কিন্তু অপশন একটাই আছে। দ্যাট মিনস এটা উত্তর, তাই না? বুঝছেন? রাইট, ভুল করেছি, আমি ভাগে ভুল করেছি। ওকে, বুঝতে পারছেন ভাইয়া? দেখেন তো আমি যে সিস্টেমটা শিখাইলাম, সেই সিস্টেম দিয়ে প্রতিটা অঙ্ক মিলছে না আমাকে বলেন তো? যে সিস্টেম শিখাইলাম এটা দিয়ে কি প্রতিটা অঙ্ক মিলছে? ইয়েস অর নো? এই সিস্টেম যারা জানে না, বলেন তো এটা যদি আপনি না জানতেন তাহলে গাধার মতো কি আপনি শেষ পর্যন্ত অঙ্ক মিলাইতেন না? বলেন তো, আপনি কি শেষ পর্যন্ত অঙ্ক মিলাইতেন না? বাড়িতে চেষ্টা করেন কিন্তু, হ্যাঁ, 2-4টা অঙ্ক একটু শেষ পর্যন্ত মিলায়েন, ভাগ করার ট্রাই করেন, তারপরে পরীক্ষার হলে আমার ট্রিকটা খাটায়েন। বোঝা গেছে ভাইয়া? বলেন। এই যে দেখেন রাবি 23-24-এর প্রশ্ন, এর আগে আমি আগের প্রশ্ন দেখাইলাম, তাহলে সবই তো মিলছে আমার এইভাবে, তাই না ভাইয়া? আমার তো সবই মিলছে এইভাবে। তো ক্যালকুলেটরের প্যারা নিয়ে, টেনশন নিয়ে, ডিপ্রেশনে যে লাভ আছে? বলেন, লাভ কিন্তু নাই। ওকে, আচ্ছা, এবার আসি, দেখেন আমরা এবার শিখবো বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। হ্যাঁ, এই পদ্ধতিটা ভাইয়া খুবই মজার একটি পদ্ধতি। ঠিক আছে, বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি। তো বর্ষ সংখ্যার
বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতিতে ভাই আমরা কি শিখেছিলাম? সবাই একটু সূত্রটা যেখানে লিখেছেন ওই সূত্রটা বের করেন, ঠিক আছে? বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতির সূত্রটা আমি যেখানে লিখেছিলাম সেই সূত্রটা একটু বের করেন খাতায়। ওকে ভাইয়া, দেখেন তাহলে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতির যে সূত্রটা লিখেছিলাম সেই সূত্রতে আমি লিখেছিলাম সম্পদের ক্রয় মূল্য কত আছে ভাইয়া? 60,000 টাকা। এখান থেকে মাইনাস করেছি কি ভাইয়া? উদ্ধার মূল্য। কি মূল্য? উদ্ধার মূল্য মানে হচ্ছে ভগ্নাবশেষ মূল্য, মাইনাস করেছিলাম, তাই না? করে কত হয়েছে? 55,000 টাকা হয়েছে। এটা করেছিলাম না? এটাকে আমি ভাগ দিয়েছিলাম কি দিয়ে? এটাকে আমি ভাগ দিয়েছিলাম n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2 দিয়ে। ভাইয়া n মানে কি জানো ছিল? n মানে ছিল হচ্ছে আমার আয়ুষ্কাল। ভাইয়া এখানে আয়ুষ্কাল আছে কত? আয়ুষ্কাল আছে 10। ওকে, তাহলে এখানে লিখবেন 10, লিখেছেন না? লিখার পরে গুণ করবেন। কি দিয়ে গুণ করবেন জানেন? 10-এর পরের সংখ্যা দিয়ে গুণ করবেন। কত ভাইয়া? 10-এর পরের সংখ্যা হচ্ছে 11। 11 দিয়ে গুণ করবেন, 2 দিয়ে ভাগ করবেন। 10 11-তে কত হয়? 10 11-তে হয় 110। 110-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 55 হয় ভাইয়া। তো এর নিচে লিখবেন 55। লিখেছি ভাইয়া। এবার একে গুণ দিবেন। কি দিয়ে গুণ দিবেন জানেন? গুণ লিখেছিলাম n-t+1। ভাইয়া n মানে কি? n মানে হচ্ছে আয়ুষ্কাল, সেটা কত? 10 মাইনাস টি। টি মানে কি জানেন? কততম বছরে অবচয় নির্ণয় করতে বলেছে? বলেছে সপ্তম বছরের অবচয় নির্ণয় করো। তার মানে টি এর মান হবে 7 প্লাস 1। তাহলে 10 থেকে 7 বাদ দিলে থাকে 3, আর তার সাথে 1 যোগ করলে হবে 4। তাহলে আপনি গুণ দিবেন কত দিয়ে? 4 দিয়ে গুণ দিবেন। 55 দিয়ে 55-কে কাটলে থাকে 1। কয়টা শূন্য থাকলো? 3টা শূন্য থাকলো। তাহলে 1000-কে দিয়ে 4000-কে গুণ করলে কত হবে? 4000 হবে। উত্তর 4000। ওকে, সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? বলেন উত্তর কত? উত্তর 4000। ওকে, আচ্ছা আমি একটু আবার বোঝাই এটা, ঠিক আছে? আমি এটা একটু আবার বোঝাই। দেখেন সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল আমাদের, দেখেন সূত্রটা ছিল সম্পদের ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ওকে, ডিভাইডেড বাই n ইন্টু n+1/2 গুণন n-t+1। ওকে, পরীক্ষার হলে এত কাহিনী করার দরকার আছে ভাই আমার? ভাই পরীক্ষার হলে আমার এত কাহিনী করার দরকার নাই। আমি কি করব? আমি সুন্দর করে সম্পদের ক্রয় মূল্য আছে কত? 60,000। এখান থেকে মাইনাস করব কাকে? 5,000-কে মাইনাস করব। করলে কত হবে? 55,000 হবে। তাহলে এই 55,000 এখানে লিখে ফেলি। ভাই n ইন্টু n+1 ডিভাইডেড বাই 2, এটা জাস্ট আমি জেনে রাখবো। হ্যাঁ, এটাকে আমি সংক্ষেপে বের করব কেমনে? দেখেন সুন্দর করে একটা দাগ দিবেন। n মানে আয়ুষ্কাল, আয়ুষ্কাল কত? 10। তাহলে এখানে লিখবেন 10। 10-এর সাথে গুণ দিবেন 10-এর পরের সংখ্যাটা 11-কে গুণ দিবেন আর ভাগ দিবেন 2 দিয়ে। তাহলে দেখবেন এখানে করলে 55 আসবে। এই 55 এখানে লিখে দেন। এত প্যারাকে আমি দেখেন কি সহজ করে ফেললাম। যদি আয়ুষ্কাল আমার 7 বছর হইতো তাহলে 7-এর পরের সংখ্যা কত? 8 দিয়ে গুণ দিতাম, 2 দিয়ে ভাগ দিতাম। তাহলে কত? 7 8 56, দুগুণে 2 দিয়ে ভাগ দিলে হবে 28। তখন আমি 28 লিখতাম। বোঝা গেছে? গুণন, গুণন কি ভাইয়া? গুণন হচ্ছে n-t+1। n মানে কি? n মানে আয়ুষ্কাল, কত বছর? 10 বছর। টি, টি মানে কি? কততম বছরের অবচয় ধরতে বলেছে? সপ্তম বছরে, তার মানে টি এর মান 7 যোগ কত? 1। তাহলে কত হবে? 7 থেকে 10 বাদ দিলে 3 প্লাস 1 সমান কত? 4। এই 4 দিয়ে আমাকে এখন গুণ দিতে হবে। তাহলে কত হবে? 55-কে 55, 1000, 1000 দিয়ে 4-কে দিলে কত হয়? 4000। বুঝছেন? হ্যাঁ, 4000 অ্যান্সার হবে। অপশনে আছে না 4000? দেখেন আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? তাহলে বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি কি অনেক কঠিন? বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি কি অনেক কঠিন ভাইয়া? বলেন তো, পারবো সবাই? বর্ষ সংখ্যার সমষ্টি পদ্ধতি কি সবাই পারবো? বলেন তো। লাস্ট একটা শিখবো, সেটা হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। লাস্ট একটা শিখবো, সেটা হচ্ছে উৎপাদন একক পদ্ধতি। ভাইয়া উৎপাদন একক পদ্ধতির সূত্র কি লিখে দিয়েছিলাম? দেখেন উৎপাদন একক পদ্ধতির সূত্র কি লিখে দিয়েছিলাম ভাইয়া? আমি সূত্র লিখেছিলাম ওই একই জিনিস। কি ভাইয়া?
ক্রয় মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য, তাই না ভাইয়া, ডিভাইডেড বাই মোট উৎপাদন ক্ষমতা। কি ভাইয়া, মোট উৎপাদন ক্ষমতা। একে আমরা গুণ দিয়েছিলাম কি, উক্ত বছরে প্রকৃত উৎপাদন, উক্ত বছরে প্রকৃত উৎপাদন, এটা দিয়ে আমরা গুণ দিয়েছিলাম, তাই না। আচ্ছা, এত কিছু মনে রাখার দরকার নাই। দেখেন ভাইয়া, ক্রয় মূল্য কত টাকা, 6 লক্ষ টাকা, বহন খরচ আছে, তাহলে যোগ করতে হবে, সংস্থাপন ব্যয়ও আছে, এটাও যোগ করতে হবে, তাহলে টোটাল কত হইল, 6,50,000 টাকা। এখান থেকে বাদ দিব কাকে, ভগ্নাবশেষ মূল্যকে বাদ দিব। তাহলে ভগ্নাবশেষ মূল্য আছে কত, প্রশ্নে আছে নাকি ভগ্নাবশেষ মূল্য, নাই, তার মানে ভগ্নাবশেষ মূল্য 0। তাহলে এখানে কত হবে, 6,50,000ই হবে। একে এখন আমরা মোট উৎপাদন ক্ষমতা দিয়ে ভাগ দিব। ভাইয়া দেখেন, প্রশ্নে মোট উৎপাদন ক্ষমতা দিয়ে দিয়েছে, দেখেন ওই মেশিন দিয়ে 2,50,000 একক পণ্য উৎপাদন করা সম্ভব, আপনাকে দিয়ে 10 ঘন্টা পড়ানো সম্ভব, তার মানে আপনার পড়ার ক্ষমতা কত, 10 ঘন্টা। ওকে, তার মানে দেখেন কত উৎপাদন করা সম্ভব, 2,50,000, দ্যাট মিনস এটাই হচ্ছে তার কি, উৎপাদন ক্ষমতা। গুণ দেব কি দিয়ে, উক্ত বছরের উৎপাদন। ভাইয়া উক্ত বছর মানে কি, কোন বছরের অবচয় ধরতে বলেছে, আপনাকে বলেছে তৃতীয় বছরের অবচয় কত, তার মানে তৃতীয় বছরে কতটুকু উৎপাদন করেছে, দেখেন তো, তৃতীয় বছরে উৎপাদন করেছে 1 লাখ একক, তৃতীয় বছরে উৎপাদন করেছে কত, 1 লাখ একক, সেজন্য আপনি গুণ দিবেন কত দিয়ে, 1 লাখ একক দিয়ে গুণ দিবেন, তাহলে উত্তর বের হয়ে যাবে। বুঝছেন ভাইয়া, সবাই, সবাই কি বুঝছেন আমার কথা, বলেন। সূত্র দেখে ভয় পেয়েছিলাম, ভাই ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নাই, তাহলে দেখেন আমার উত্তর বের হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা একটু কাটাকাটি করি, 3 শূন্য কাটলাম ভাইয়া, এটা কাটলাম, এটা কাটলাম, শূন্য কেটে দিলাম। এবার আমরা 25 দিয়ে যদি 100কে কাটি কয়বার যায়, 4 বার যায়, তাহলে এখানে আর কয়টা শূন্য থাকে, 4টা শূন্য থাকে, ঠিক আছে। তাহলে এখানে দেখেন 65 থাকে, কত থাকে এখানে আছে হচ্ছে 65, আর এখানে আছে কত, 4000। তো শূন্যগুলোকে আমি রেখে দিই, খালি 65কে আমি 4 দিয়ে গুণ করব, তাহলে 65কে 4 দিয়ে গুণ করলে হয় কত, 4 5 20, শূন্য, তাহলে 4 6 কত, 24 আর 2 কত হয় ভাইয়া, 26 হয়, তাহলে 260। এবার এই 3 শূন্যকে রেখে দিয়েছিলেন, এই 3 শূন্য বসাই দেন, তাহলে কত হইল ভাইয়া, 2,60,000 টাকা। অবচয়ের পরিমাণ কত, 2,60,000 টাকা। সবাই বুঝছি ভাইয়া, অপশনে কি আছে 2,60,000, এই যে অবশ্যই থাকতে হবে, না থেকে যাবে কই, বলেন। ক্লিয়ার ভাইয়া, সবাই বুঝছেন, বলেন। তাহলে পারা যাবে। আজকে আমরা শিখলাম টাইপ ওয়াইজ যাব, আজকে আমরা থিওরির টাইপ শেষ করলাম, আজকে আমরা অবচয়ের হার নির্ণয়ের টাইপ শেষ করলাম, আজকে আমরা অবচয় নির্ণয়ের টাইপ শেষ করলাম। আমাদেরকে আরো 5 থেকে 6টা টাইপ শিখতে হবে, আমরা টাইপ ওয়াইজ শিখব, এবং টাইপ ওয়াইজ আপনাকে আমি শিট দিয়ে দেব, এই শিটের বাইরে কিছু করার দরকার নাই। ওকে ভাইয়া, বলেন। তাহলে দেখেন, তাহলে সমস্যা নাই, হ্যাঁ, অ্যাকাউন্টিংয়ে যত কঠিন টপিক ওটা আপনি আরও ভালো করে শিখবেন, ওই হিসাবের এই সে এগুলো আমি পড়াইতেও চাই না, সহজ টপিকগুলো আমি পড়াইতেও চাই না, যত কঠিন টপিক ওগুলোকে আমি সবগুলোকে ভাইয়া অনেক দিন চিন্তা ভাবনা করে, গবেষণা করে, বিভিন্ন বই ঘাটাঘাটি করে, যে করেই হোক নিজের মেধা বুদ্ধি দিয়ে আমি সেটাকে সহজ বানানোর ট্রাই করেছি। এবং শুধু তাই না, প্রশ্নগুলো হয় কোথায় থেকে সেই জায়গাতে আমি খুঁজে বের করেছি, যেটা যারা পড়ে তারা জানেও না, ঠিক আছে, যারা পড়ায় তারা জানেও না। আচ্ছা, তো যাই হোক ভাইয়া, আশা করি যতটুকু পড়ানো হয়েছে এতটুকু কি বুঝতে পেরেছেন। যদি এতটুকু বুঝতে পারেন তাহলে আমি যে শিট প্রোভাইড করব, ক্লাস শেষের শিটগুলো দিয়ে দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপ এবং ওই ক্লাসের লিঙ্কের ওখানে, এর বাইরে একটা অক্ষরও পড়ার দরকার নাই। ভাই আমি তো টিচার, আমি বলছি আপনাকে পড়ার দরকার নাই, আপনি মাতাব্বরি করেও কোনো প্রশ্ন সলভ করতে যাবেন না। ক্লিয়ার ভাইয়া, বলেন। বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। সামনের দিনে আরও মজার ক্লাস আছে, ঠিক আছে, অ্যাকাউন্টিংয়ের আরও ম্যাথ আছে, অবচয়ের আরও মজার ক্লাস আছে সামনের দিনে। ওকে ভাইয়া, সামনের দিন আমরা সকল টাইপ শেষ করব, এর পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের যত ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো সলভ করাই দেবো, দেন অবচয় শেষ। ওকে, আর অবচয় থেকে যাতে একটা মার্কও মিস না যায়। ওকে, তো ঠিক আছে ভাইয়া, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। এখানেই শেষ করলাম, ইনশাল্লাহ আবার দেখা হবে। ওকে, ভালো থাকেন সবাই।